আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের রোড টু ফাইনাল প্রফ আন্ডার বিউপি শিরোনামের সেশনটিতে সবাইকে আমন্ত্রণ। দেশ জুড়ে সব মেডিকেল স্টুডেন্ট ও ডাক্তারদেরকে এক ছাতার নিচে নিয়ে এসে দেশ বরেণ্য শিক্ষক ও মেন্টরদের কাছাকাছি নিয়ে আসার উদ্দেশ্যে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়। ইতিমধ্যে প্রায় ৮৬,০০০ ডাক্তার ও স্টুডেন্ট প্ল্যাটফর্মটির সঙ্গে সংযুক্ত আছেন। আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশের সব মেডিকেল কলেজগুলোকে কয়েকটি এম্বাসিতে ভাগ করা হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য একটি এম্বাসি হলো আর্মি এম্বাসি। সম্প্রতি আর্মি এম্বাসি এর আওতাধীন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি আর্মি মেডিকেল কলেজের ফাইনাল প্রফের রেজাল্ট প্রকাশিত হয়। তন্মধ্যে সদ্য পাশকৃত ৬ জন নবীন ডাক্তার আজকের সেশনটিতে অতিথি হিসেবে উপস্থিত আছেন। তারা হলেন ডাক্তার নুরুল ইসলাম শাওন ভাইয়া, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ডাক্তার শাহিদুজ্জামান কবির ভাইয়া, আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম, ডাক্তার মেহজাবিন বিনতে রশিদ আপু, আর্মি মেডিকেল কলেজ বগুড়া, ডাক্তার রোকসানা আফরোজ স্বর্ণা আপু, আর্মি মেডিকেল কলেজ কুমিল্লা, ডাক্তার ফাতিমাতুজ জোহরা জারিন আপু, আর্মি মেডিকেল কলেজ যশোর, ডাক্তার ইশাতির রাজিয়া রোজালিন আপু, আর্মি মেডিকেল কলেজ রংপুর। আজকের সেশনটিতে সঞ্চালনায় আছি আমি ARM নাজমুল ইসলাম ফাহিম, আর্মি মেডিকেল কলেজ যশোর। এছাড়াও সঞ্চালনায় আছে জোবাইদা আলম প্রত্যাশা, আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম। সেশনের শুরুতেই শাওন ভাইয়ের কাছে একটি প্রশ্ন, যে ভাইয়া প্রফের প্রিপারেশন কিভাবে নিয়েছিলেন আর পড়াগুলো কিভাবে গুছিয়েছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ নাজমুল, জোবাইদা সহ যারা আছে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির প্ল্যাটফর্ম সহ যারা অতিথি এবং যারা শুনবে, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। করোনা এই মহামারীতে দেখা যাচ্ছে যে সবাই হয়তোবা ভালো নেই, সুস্থ নেই, তবুও ধরে নিচ্ছি যে আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে। তো একটু বলে নেই আমরা কিভাবে প্রফের প্রিপারেশনটা নিয়েছিলাম। তো সেটা আগে একটু আমরা একটু পিছনে যাই যে আমাদের এই প্রফে কি কি আছে, মাস ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নিই, না হলে দেখা যাচ্ছে যে কি বোঝা যাবে না যে আমাদের এই সিলেবাসটা কত বড়। সাধারণত প্রফ ফাইনাল প্রফ পরীক্ষাটা দিতে গিয়ে যে মানে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে তোমার ফার্স্ট প্রফটা মোটামুটি কঠিন লেগেছে, আর হচ্ছে ফাইনাল প্রফ, এই দুইটা প্রফটা কিন্তু বেশি কঠিন। এছাড়া অন্যান্য প্রফ গুলো মোটামুটি আসলে সহজে পার হয়ে যায়। তো ফাইনাল প্রফটা একটু বেশি জটিল মনে হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ফাইনাল প্রফে অনেকগুলো সেগমেন্ট, অনেকগুলো ভাগ, যেটা কিন্তু আগের প্রফ গুলোতে ছিল না। তো যেহেতু অনেকগুলো ভাগ, এই জন্য প্রত্যেকটা ভাগেই সমান করে প্রিপারেশন নিতে হয়। মানে একটা তো ফেল হয়ে গেলে না, সবই আসলে আলটিমেটলি ফেল। তো এই জন্য সবগুলোতে আলাদা আলাদা করে তোমার প্রিপারেশন নিতে হয়। তো মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে অনেকটা এইরকম, লাইক আমরা তো জানি যে তোমার তিনটা প্রফে মানে তিনটা সাবজেক্টে 500 করে 1500 মার্কস, ঠিক আছে? তো এই 1500-র মধ্যে আমাদের সেগমেন্ট গুলো কিন্তু এইভাবে করে ভাগ করা ফাইনাল প্রফে, অনেকটা আগের মতোই, যে লাইক রিটেন হবে, যেটা আমাদের আগের পরীক্ষাগুলোতেও ছিল, আগের প্রফে দিয়েছিলাম। তারপরে হচ্ছে তোমার অসপিও আগে দিয়েছিলাম, যদিও এখানে অসপিটা একটু বড় হয়, এবং যেহেতু পুরো একদিনই লেগে যায় অসপি দিতে, সে একটু বড়। তারপরে হচ্ছে ভাইবার সেগমেন্ট আছে, আর ভাইবার ক্লিনিক্যাল, আরেকটা হলো ক্লিনিক্যাল। টোটাল মানে সর্বমোট এই 4টা সেগমেন্টে আর কি ভাগ করা হয়। এখন সবচেয়ে সহজ মোটামুটি মার্কস ডিস্ট্রিবিউশনটা সবচেয়ে সহজ বা মোটামুটি সহজে প্রিপারেশনটা নেওয়া যায় গাইনি। তো গাইনি দিয়ে তো যদি বলি, তোমার গাইনিটা হচ্ছে রিটেনের 200 মার্কস, মানে 2 দিন, অসপিতে 100, তারপর হচ্ছে ভাইবার ক্লিনিক্যাল, ভাইবাতে 100, ক্লিনিক্যাল 100। ক্লিনিক্যাল তো আমরা জানি কি আছে, শর্ট কেস আর হচ্ছে লং কেস। সো মোটামুটি এই জিনিস 500 মার্কস হয়ে গেল। সার্জারিতে যদি আমি একটু আসি, সার্জারিতে একটু একটু তুলনামূলকভাবে একটু কঠিন, মানে মার্কস ডিস্ট্রিবিউশনটা, যেহেতু সার্জারিতে আমরা জেনারেল সার্জারিও পড়তে হয়, আবার INTও পড়তে হয়, এবং মানে মার্কস যদিও বা কম, কিন্তু পড়তে হয় কিন্তু অনেক। কারণ আলটিমেটলি কি হয়, মার্কস ধরে নিলাম যে 20 মার্কের জন্য আমি পড়তেছি, কিন্তু আমাকে কিন্তু পুরো সিলেবাসটা পড়তে হয়, না হলে হয় কি ওই 20 মার্কের মধ্যে ফেল হয়ে গেলে পুরো সার্জারিতেই ফেল।
তো সেই জন্য এখানেও কিন্তু আমাকে বুদ্ধি করে পড়তে হবে, যে এখানেও সেম আমার সার্জারিতে রিটেন হলো 200 মধ্যে, এটা পরবর্তীতে মানে ভিতরে যাব, এখন জাস্ট উপরে বলি, রিটেন হলো 200, অসপি 100 এখানেও, আর এখানেও ভাইবা হচ্ছে আমার 100, ক্লিনিক্যাল হলো 100, এই টোটাল 500। যদি এখানে মধ্যে আইএনটি আর জেনারেল সার্জারি একটু ভাগ করা আছে। মেডিসিনে যদি আমি যাই, মেডিসিনের সেম রিটেন হলো 200, অসপিতে হচ্ছে এখানে 50, অন্যগুলোতে অসপিতে ছিল 100, এখানে অসপিতে 50, স্টেশন একটু কম আছে। কিন্তু এখানে কি ভাইভাতে, পেডিয়াট্রিক্স ভাইভা বোর্ডটা তো নতুন, তো এখানে ভাইভাতে আবার হলো 150 মার্ক, অন্যগুলোতে ভাইভাতে ছিল 100, এখানে ভাইভাতে হলো 150। আর বাকিটা হচ্ছে তোমার কি ক্লিনিক্যালের মধ্যে মানে শর্ট কেস লং কেস মিলে হলো 100। তো এগুলোর ভিতরে ভিতরে আরো আছে। এত কিছু বলার মেইন উদ্দেশ্যটা হচ্ছে এইটা, যে আমাকে কি করতে হবে, সবগুলোতে সমানভাবে প্রিপারেশন নিতে হবে যদি আমি মানে পার হয়ে যেতে চাই আর কি, সুন্দর করে সবগুলোতে সমানভাবে নিতে হবে। কারণ আমি যদি রিটেনে ফেল হয়ে যায়, মানে ফেল, অসপিতে ফেল হলে ফেল, আবার পুরো পরীক্ষাটা আবার দিতে হবে, শর্ট কেসে ফেল হলে ফেল, লং কেসে হলে ফেল। তো এই জন্য প্রত্যেকটাতে আমাকে কি করতে হবে, সমানভাবে যাইতে হবে। লাইক আমি রিটেনে অনেক ভালো করলাম, বাকি ক্লিনিক আমার কিন্তু আমার এই যে ইয়েতে আমি ওয়ার্ডে একটু কম যাই, আমার একটু প্র্যাকটিসটা ভালো না, আমাকে এটা এক্সামিনেশন করতে বলছে, আমি ঠিক মতো পারলাম না। তো এই জিনিসগুলোর জন্য হয় কি, ফেল হয়ে যায়। তো সেই জন্য সমানভাবে যাইতে হবে। তো আমি কিভাবে নিয়েছিলাম তার চেয়ে বরং বলি যে কিভাবে নিতে হবে। কারণ দেখা যাচ্ছে যে ওই লকডাউনের ওই সময় ঠিক মতো নেওয়া হয় নাই, তো লাস্টে এসে একবারে হুমড়ি দুমড়ি খেয়ে পড়তে হয়েছে আর কি, কারণ পাস তো করতে হবে ভাই, পাস না করলে তো আসলে কিছু করার নাই। তো সেই জন্য একদম পুরো আলাদা 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 মানে প্রিপারেশন নিতে হবে একেবারে, মানে সুন্দর করে রিটার্নের জন্য তোমাকে আলাদাভাবে পড়তে হবে সুন্দর করে, যে বিগত বছরে কি কোশ্চেন আসছে না আসছে সেটা একটু দেখলা, সামারাইজ করলা। আর হইতেছে এই যে পুরো 1.5 বছর যে ক্লাস করি, এখন তো আর 1.5 বছর ক্লাস মানে সম্ভব হয় নাই, 1 বছর ক্লাস হয়েছে, তাও আবার একটু অনলাইন বা এরকম ব্যাপার স্যাপার। তো এরকম যে ক্লাসের মধ্যে আমাদেরকে তো টিচাররা বলে দেয় কিন্তু, যে লাইক এগুলো একটা চ্যাপ্টার যখন আমরা পড়ি, আমি যদি ধরলাম সাপোজ যে রেসপিরেটরি সিস্টেমটা মেডিসিনে বললাম, এখন রেসপিরেটরি সিস্টেম আমরা কিন্তু সবাই জানি, কম বেশি সবাই জানি যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি ভাইয়া, অ্যাজমা, সিওপিডি, প্লুরাল এফিউশন, নিউমোনিয়া, টিবি, এগুলো আমার কমন। তো এগুলো কিন্তু আমরা সবাই জানি। তো আমাকে কি করতে হবে, সবার আগে এই জিনিসগুলোতে ফোকাস করতে হবে, যে এগুলো যাতে আমার কোনোভাবে মিস না যায়। কারণ এগুলো হচ্ছে একেবারে আমাকে কি বলবো, মানে হট টপিক। এই জিনিসগুলো আমাকে আসবে কোনো না কোনো জায়গায়, ভাইভাতে, রিটেনে, টেস্টে আসবেই। সো আমাকে করতে এগুলো আগে ভালো করে পড়তে হবে। তো রিটেনের মধ্যে যেহেতু বড় কোশ্চেন আসে, বড় কোশ্চেন গুলো লাইক ফর এক্সাম্পল আমার ধরো প্লুরাল ইফিউশনের ফাইন্ডিংস কি, এখন প্লুরাল ইফিউশনের ফাইন্ডিংসটা এটা কিন্তু রিটেনে আসার মতো জিনিস না। প্লুরাল ইফিউশনের ফাইন্ডিংসটা আসবে আমার কেসের মধ্যে, তাহলে আমার রিটেনে কি আসবে, রিটেনে আমার আসবে হচ্ছে লাইক প্লুরাল ইফিউশনের ম্যানেজমেন্ট আসতে পারে, নিউমোনিয়ার ম্যানেজমেন্ট, যে অ্যান্টিবায়োটিকের যে একটা প্রোটোকল আছে, এই জিনিসগুলো হচ্ছে আমার ইয়েতে আসতে পারে, রিটেনে আসতে পারে। তো এইভাবে করে তোমাকে করতে আলাদা আলাদা করে প্রিপারেশন নিতে হবে। এখন আমি একটা একটা করে যদি বলি যে কিভাবে নিয়েছিলাম, সেটা হলো প্রিপারেশন যদিও আলাদাভাবে নেই বা আলাদাভাবে নিতে হয় সবগুলাই দিয়ে, কিন্তু মোটামুটি বই তো একটাই, সিলেবাসটা সেই ঘুরে ফিরে জিনিস তো একই। সো তুমি এমন ভাবে পড়তে হবে যে আমার যাতে সবকিছু সমানভাবে কাভার হয়। এখন সার্জারিতে যে জিনিসটা করেছিল, সার্জারিতে আমাদের আমি জানি বিউপির আন্ডারে ধরো যে মেডিকেল গুলো আছে, এফএমসি সহ আরো 5টা, মোট 6টা মেডিকেল আছে। তো ধরো সার্জারিতে আমাদের হয় কি, সবগুলোই মেডিকেলে কিন্তু কি হচ্ছে, একটা ভাইবার জন্য একটা বিশাল বড় কার্ড আছে, যে এই কার্ডের মধ্যে মোটামুটি অনেকগুলা কোশ্চেন, 600 মধ্যে আবার 3টা করে আছে, মোটামুটি বেশ অনেক কোশ্চেন টোশ্চেন আছে। তো তুমি যে কোনো একটা দিক দিয়ে শুরু করতে হবে। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি নিজে যেটা মানে আমার কাছে সুবিধাজনক যেটা মনে হয়েছে, সেটা আমি কি করছিলাম, যে ভাইবা কার্ডের যে কোশ্চেন গুলো আছে না, এগুলো বিশাল কোশ্চেন এবং কোনো কোশ্চেনের রিপিটেশন নাই। তুমি যদি একেবারে সিরিয়ালে মোটামুটি সবগুলা কোশ্চেন কভার করে যেতে পারো, তাহলে হয় কি, আমার মোটামুটি একটা কনক্রিট নলেজ হয়ে যায় যে হ্যাঁ আমার এই পুরো বইয়ের মধ্যে এই জিনিসগুলো আছে। আমি মানে তোমাদের এখানে অনেকেই চিনি, তো জানি অনেকে অনেক কিছু পড়ে ফেলছে অলরেডি, সো তাদের ব্যাপারটা আলাদা। যারা অনেক কিছু পড়ে ফেলছে তারা শুধু এখন গুছাবা। কিন্তু যেহেতু এখন অনলাইনের যুগ, ওইভাবে করে আসলে পড়া হয় নাই, আমিও যখন বাসা ছিলাম পড়া হয় নাই, যতই বলি পড়া হয় আসলে কিন্তু হয় না ঠিক মতো। তো তোমরা কি করবা, পড়াটাকে গুছায় ফেলবা। কিভাবে গুছাবা, এই ভাইবা ধরো আমি সার্জারিটা বলতেছি, যে ভাইবা কার্ডে যতগুলা কোশ্চেন আছে আমি কি করবো, সবগুলা কোশ্চেন পড়ে ফেলবো সুন্দর করে, বই থেকে পড়লে বই, শীট থেকে পড়লে শীট, কোনো নোট থেকে পড়লে নোট, যেখান থেকেই পড়ি না কেন পুরা কোশ্চেন গুলো গুছায় ফেলবো। যখন আমি সুন্দর করে গুছায় ফেলবো, আমার মাথার মধ্যে কিন্তু একটা নলেজ সেট হয়ে গেল যে হ্যাঁ আমি এই জিনিসটা পারি। দেন
এরপর তুমি যাবা আস্তে আস্তে কি কোথায় যাবা, রিটেনে। রিটেনের জন্য তোমার কি আছে গাইডলাইন, রিটেনের জন্য গাইডলাইন হচ্ছে তোমার বিগত 3 বছরের কোশ্চেন, মোটামুটি 3 বছরের কোশ্চেন করলে এনাফ। হ্যাঁ, কারণ কোশ্চেন তো নতুন কারিকুলামে চেঞ্জ হয়েছে, বিউপির যে কোশ্চেন গুলো বা সবকিছু মিলে এগুলো চেঞ্জ হয়েছে। টোটাল পিছনে গেলে তুমি 5টা কোশ্চেন পাবা টোটাল, মানে 5 বছরের সাপ্লি সহ 5টা কোশ্চেনের মতো পাবা। সো বেশি একটা কোশ্চেন, এমন কোশ্চেনের মধ্যে রিপিটেশন আছে। তুমি যখন ভাইবা সবগুলা কোশ্চেন পড়ে, আমি যেটা মানে এফএমসিটা জানি যে এফএমসি ভাইবা কার্ডে কিন্তু বহুত কোশ্চেন আছে, এগুলা পড়ে তুমি যখন ওই ইয়েতে আসবা পিছনে রিটার্নের জন্য দেখবা ইয়েগুলো বিউপির কোশ্চেন গুলো, প্রিভিয়াস কোশ্চেন দেখবা যে একেবারে তুমি 80% পারো, কোনো সমস্যাই নাই। জাস্ট কি আছে, একটু সিনারিও 2-4টা বাড়তি আছে, সিনারিও দেখে অ্যান্সারটা ডায়াগনোসিসটা করে অ্যান্সার সেম। তাহলে কি হলো, তোমার ভাইভাটাও কভার হয়ে গেল, মানে একটা মোটামুটি মেন্টাল সেটআপ ওকে, তোমার রিটার্নটাও কভার হয়ে গেল। এই যে ভাইভা রিটার্ন মোটামুটি তোমার কভার হয়ে গেছে, তোমাকে ইয়ে আর কি বাকি আছে, ক্লিনিক্যাল কেস। এখন আমি বলি যে ক্লিনিক্যাল কেসের মধ্যে, ক্লিনিক্যাল কেসে তোমাকে যেটা করতে হয়, শর্ট কেস আর লং কেস খুবই ইম্পর্টেন্ট। এখন এগুলো পরবর্তীতে বলবে আমাদের অন্য যারা গেস্ট আছে যে কি কি ধরনের ক্লিনিক্যাল কেস গুলো ইম্পর্টেন্ট। তবু আমি যদি একটু বলি, এত কিছু পড়ার পরে না ক্লিনিক্যাল কেসেও মোটামুটি কিছু বাকি থাকে না, জাস্ট একটু গুছায় পড়তে হয়। মানে গুছায়, আমি ধরো একটা ম্যানেজমেন্টে সব পড়ে ফেলছি, রিটার্নের জন্য কিন্তু আমি সব পড়ি। একবার ম্যানেজমেন্ট বলতে কি বোঝা, তার প্রিভিয়াস কি কি হিস্ট্রি ছিল, সে এখন কি সিমটম নিয়ে আসছে, সাইন কি পাইলাম আমি এক্সামিনেশন করে, দেন আমি কি ইনভেস্টিগেশন করব, কি ট্রিটমেন্ট দিব, কি ফলো আপ করবো, আমার সবই কিন্তু আমি পড়ছিলাম ভাইভাতে। এখন যখন আমি ক্লিনিক্যাল কেসগুলো যখন একটু কোরিলেট করবো, যেমন সার্জারির মধ্যে সবচেয়ে পেইড টপিক হচ্ছে কি আমার কোলেলিথিয়াসিস, কোলেসিস্টাইটিস সবচাইতে কমন। ইউরিনারি ট্র্যাক্টে হচ্ছে কি আছে তোমার, ইউরিনারি স্টোন আছে, বিপিএইচ আছে, এগুলো। তো এইগুলো কিন্তু আমার ওগুলোর মধ্যে চলে আসছে, তো আমি একটু মোটামুটি ঝালাই করে নিব। আর হ্যাঁ, সবচাইতে যেটা ইম্পর্টেন্ট, মানে এটা না বললেই নয়, সেটা হলো কি 100 জন স্টুডেন্টের মধ্যে 100 জনই না ওই পড়বে, সবাই বই পড়বে অথবা নোট পড়বে সবাই, সবার উত্তরটাও সেম। তাহলে এখন পরীক্ষার মধ্যে কারা ভালো করবে বা কারা একটু কম নাম্বার পাবে, সেটা হচ্ছে তারাই যারা আমার ওই যে টিচারদের কথা শুনবে। এটা বলা হয়ে থাকে এরকম, তোমরা জানো যে একজন প্রফেসরের মাথায় কিন্তু এরকম 5-6টা বই থাকে, মানে একজন প্রফেসরের নলেজ 5-6টা বইয়ের থেকেও বেশি, কারণ সে এমনি এমনি তো প্রফেসর হয়নি। তো তোমাদের যারা টিচার আছে, আমাদের যারা টিচার আছে, ওনারা কিন্তু অনেক জানে। আমাদের বইগুলো দেখা গেছে যে একটু কি কারা লেখেন, বিদেশি রাইটাররা লেখেন। এখন ওই ধরনের তোমরা তো জানোই যে ওই ধরনের ব্যাপার স্যাপার বা রোগ টোগ গুলো কিন্তু আমাদের দেশে একটু কম হয়, তাই না? আমাদের দেশে টিবি বেশি, হ্যাঁ, কিন্তু ওয়েস্টার্নে কি টিবি আছে? খুবই কম। কিন্তু আমাদের দেশে কিছু হলে সবার আগে বলি যে টিউবারকুলোসিস। ওদের দেশে সিস্টিক ফাইব্রোসিস বেশি, আমাদের দেশে একটু কম, তাই না? ব্যাপারটা এরকম। তো আমাদের টিচাররা কিন্তু যে তোমাকে পড়ানোর সময় বলে না, যেটা যেটা পড়ানোর সময় বলছে যে এটা এটা ইম্পর্টেন্ট, ওইটা ওইটা ইম্পর্টেন্ট, বা উনি ক্লিনিক্যাল কেস বলার সময় উনি বলছে যে এই সিমটম গুলো নিয়ে রোগী আসবে, এই জিনিসগুলো তোমরা টুকে রাখবা। যারা এখনো হচ্ছে মানে টুকো না এগুলো বা ঠিক মতো করো নাই, তারা কি করবা, ওই স্যারদের যে অনলাইনে তো তোমাদের ক্লাস হয়েছে, একটু কি করবা, স্যারদের রেকর্ডিং গুলো শুনবা, শুনে শুনে দেখবা যে স্যারা কোন কোন জিনিসগুলোতে হাইলাইট করে, ওই হাইলাইট গুলো তোমরা নোটের মধ্যে বা যেখান থেকেই পড়ো, যেখান থেকে পড়ো, পড়া নিয়ে কোনো সমস্যা নেই, সবই সে ওখানের মধ্যে একটু টুকে রাখলে, আন্ডারলাইন করে রাখলে হবে কি, তুমি ওই যে ভাইভাতে গিয়ে 10 জনে একই কথা বলবে, তুমি যখন গিয়ে স্যারের ইম্পর্টেন্ট কথাটা বলবা, সহজে স্যারের কাছে ভালো লাগবে। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হইতেছে ওই যে বাইরের দেশের সাথে তো আর আমাদের দেশের রোগীর মিল নাই, তো তুমি যখন আমাদের দেশের রোগীর সম্পর্কে কিছু একটা 2-1 লাইন কথা বলবা, সেটা কি বেশি ভালো না? তখন তুমি নাম্বারটা বেশি পাবা। সেম ভাবে ক্লিনিক্যালে, সেম ভাবে ভাইভাতে। তাহলে এই জিনিসগুলোতে তোমার খেয়াল করতে হবে যে আমার কি হলো, স্যাররা কি বলে, কোন স্যাররা কি বলে, ঠিক আছে? এখন এটা হলো সার্জারি কথা বলছি, সেম অ্যাজ গাইনি, সেম অ্যাজ মেডিসিন। মেডিসিনের কথাটা একটু বলি বেশি করে, সেটা হলো কি, মেডিসিনে ধরো 2টা রিটার্ন পরীক্ষা আরামসে দিয়ে দেওয়া যায় 2 দিন, অসপি 50 নাম্বার, ওইটাও একদিনে দিয়ে দেওয়া যায়, বিশ্বাস করো কোনো প্যারা নাই, সবাই দিয়ে ফেলতে পারবা খুব সুন্দর করে। প্রবলেমটা হয় বাকি যে 250 মার্ক আছে, মানে ওই ভাইভা আর হলো ক্লিনিক্যাল কেস, ওই দিন মোটামুটি মোটামুটি সবারই অবস্থা খারাপ হয়ে যায়। মানে যে যত ভালো প্রিপারেশন নেয়, যে সবচেয়ে ভালো প্রিপারেশন নেয়, তার অবস্থা তার অনুযায়ী হচ্ছে খারাপ হয়ে যায়, যে একটু কম প্রিপারেশন নেয় তার অনুযায়ী তার অবস্থা খারাপ হয়। কিন্তু খারাপ হয় না এমন কেউ নাই, সবারই খারাপ হয়। কারণ ওই দিনে তোমাকে 3টা ভাইভা পর পর দিতে হচ্ছে, মাঝখান দিয়ে এসে দৌড় দিয়ে এসে লং কেস লিখতে হবে, তারপরে সারা বের হয়ে আবার শর্ট কেস, টোটাল পেডিতে 2টা, এই মেডিসিনে 3টা 5টা, অনেক কাহিনী আছে। তো এগুলো ডিটেলসে পরে বলা যাবে। তো আমি যেটা বলবো, তোমরা যেটা করবা, গাইনি, সার্জারি, এই 2টাতে তোমাদের কিন্তু কার্ড আছে, আমি জানি সবার, হ্যাঁ সবার কিন্তু ভাইবা কার্ড আছে।
তোমরা একদম এক নজরে সব ভাইভা কার্ডে সব কোশ্চেন পড়ে ফেলবা, এতে তোমাদের নলেজটাও তো ইমপ্রুভ হবে, প্লাস সবকিছু কাভার হবে। দেন শেষ করার পরে তোমরা চলে আসবা কি বিউপির যে প্রিভিয়াস কোশ্চেনটা আছে, যদি তুমি 5 বছর না পারো 3 বছর পড়ো, পড়তে হবে না বেশি, ওই দেখবা যে কমনই পড়ছে, ওগুলো একটু একটু ঝালাই করে পড়ো যে আমার কি কি আছে কি কি আছে, ওই যে নোটের মধ্যে যে দাগাইছিলাম ভি দিয়ে ভাইভা, ওইটার পাশে পি দিয়ে প্রফ লিখে ফেলো। এতে কি হবে, তোমার ওই পুরো জিনিসটা সাজানো হয়ে গেল। তাহলে তুমি যখন রিটেনও আর ভাইভাটা পড়তেছো, ক্লিনিক্যালের জন্য আলাদা পড়তে হবে না, জাস্ট ওই যে স্যার ম্যাডামদের কথাগুলো ওটা মাথায় রাখতে হবে। বা সার্জারি আর ইয়েতে সেম, আইএনটি তো সার্জারির মধ্যে পড়ছে, ওইটাও সেম। আর মেডিসিনের ব্যাপারে যেটা বলবো, মেডিসিনের তো আসলে অনেক বড় সিলেবাস, এইটার কোনো ইয়ে নাই, আমার কি জানি বলে ভাইবা কার্ড এরকম কিছু না, বিশাল বড় সিলেবাস। এখন এই মেডিসিনের জন্য আমি কি করব? মেডিসিনের জন্য যেহেতু তোমার ভাইবা কার্ড নাই, এই যে তোমাদেরকে যে পুরো 1 বছর স্যার ম্যাডামরা পড়াইছে, ওনারা কিন্তু ঠিকই কিন্তু সপ্তাহে সপ্তাহে মাসে মাসে তোমাদের কিন্তু ওই টপিক, ওই রেসপিরেটরি সিস্টেম, ওই নার্ভাস সিস্টেমের উপরে তোমার কিন্তু কোশ্চেন লিখতে দিচ্ছে, যে হ্যাঁ এগুলা তোমরা লিখে আনো, এগুলা পড়ো, এগুলা করো, অমুক করো। অ্যাসাইনমেন্ট কিন্তু ঠিকই দিচ্ছে, আমরা হয়তো দেখা যাচ্ছে অনেকে করি নাই, আবার অনেকে কি করছে, ওই যে বন্ধু করছে ইয়ে করে কপি পেস্ট করে দিয়ে দিচ্ছে অনলাইন যেহেতু। এই জিনিসগুলো, ওই কোশ্চেন গুলো কালেক্ট করো, কালেক্ট করে ওই কোশ্চেন গুলো সব করো, কারণ ওগুলাই কিন্তু ইম্পর্টেন্ট, বোথ ভাইভা, ক্লিনিক্যাল, রিটেন সবকিছু ইম্পর্টেন্ট। এগুলো আগে যখন তুমি শেষ করতে পারবা, তারপরে সেম ডিউপির কোশ্চেনটা খোলো, দেখো রিটেনে কি আসছে, আমাদের সময় যা আসছে সেটা একটু একটু ইয়ে করো, ওভারলুক করো, মানে ওগুলো তো কম আসে, বিগত বছরের কোশ্চেনটা একটু কম আসে, তার আগের বছরে যাও, মোটামুটি করে তোমার যখন একটা কনক্রিট নলেজ হয়ে যাবে, দেন তুমি সামনের দিকে, মানে এটা কিন্তু একটা মানে কি বলবো মানসিক প্রশান্তি। তুমি যদি সিলেবাসটা শেষ না করতে পারো, দেখবা যে সারাক্ষণ একটা খারাপ লাগবে যে আমি কি করলাম। এই জন্য সিলেবাসটা আগে শেষ করতে হবে, গুছাইতে হবে। মানে ফাইনাল প্রফের সবচাইতে চ্যালেঞ্জিং বিষয়টা হলো তোমাকে সিলেবাস গুছানো। সিলেবাসটা যদি তুমি না গুছাইতে পারো, তুমি তো ভালো মানে করতে পারবে না। তো এটাই, বাকিটা ইনশাল্লাহ দেখি সামনে আস্তে আস্তে বলবো। মোটামুটি সিলেবাসটা গুছো এইভাবে করে ভাইভা বোর্ড, প্রিভিয়াস কোশ্চেন, তারপরে স্যার ম্যাডামদের কথাগুলো যোগ করবা, এভাবে করে সিলেবাসটা আগে গুছাও, বাকিটা আল্লাহ ভরসা ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, অর্থোপেডিক্স কি জেনারেল সার্জারি এর আন্ডারে? হ্যাঁ, আচ্ছা, জেনারেল সার্জারির মধ্যে হলো কি কয়টা পার্ট? 2টা পার্ট, হ্যাঁ 2টা। একটা হলো জেনারেল সার্জারি আমরা বলি, এটা হলো পেপার 1, হ্যাঁ, আর পেপার 2 তে হলো কি আইএনটি, বুঝতে পারছো? তো এই যে জেনারেল সার্জারির মধ্যে যত কিছু আছে, সেটা তুমি যাই বলো না কেন, হ্যাঁ, অর্থোপেডিক্স বলি, কোলোরেক্টাল বলি, জিআইটি বলি, যা বলি, যত সার্জারি আছে, আমরা মোটামুটি সার্জারি বলতে যেটা সবচেয়ে বেশি পড়ি, সবই পেপার 1। আর পেপার 2 এর মধ্যে গ্রুপ বি, একটা গ্রুপে হলো আই, আর একটা গ্রুপে হচ্ছে ইএনটি, সেম অ্যাজ। ও আরেকটা কথা, এখানে আমাদের একটা কথা বলে রাখি, তোমাদের এমসিকিউ গুলোর জন্য একটু কি করবা, এমসিকিউ গুলোর জন্য তোমরা মানে এটা করবাই মাস্ট 100%, মানে যারা শুনতেছো সবাই এটা করবা, সেটা হলো বিউপির প্রিভিয়াস 5 ইয়ারের কোশ্চেন সলভ করবা। বেশিক্ষণ লাগবে না, একটু বসে একসাথে 5 জন বসে দোস্ত আমরা একটু করি, সলভ করি, দেখবে যে অনেক কোশ্চেন রিপিটেশন, মানে তুমি এটা গ্যারান্টি যে মানে তুমি 5 বছর, 5 বছরও লাগবে না ভাই, 3 বছর তুমি যদি করো, তোমার 20টা এমসিকিউ আসে তো তোমার 10টা কমন পড়বে, মানে এটা কনফার্ম থাকো। বাকিটা তোমার নলেজ দিয়ে তুমি তো আস্তে আস্তে পড়তেছো, তো 10টা যদি আমার কমন পড়ে, এখন তো এসবিআই আছে, তো কমন পড়ে আমি ফটাফট মার্কস তুলে ফেললাম, এটা অনেক খুশির একটা ব্যাপার, প্রথমেই যদি এমসিকিউ গুলা ভালো করি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জোবায়েদা আলম প্রত্যাশা। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি শাওন ভাইয়াকে এত সুন্দর করে আমাদেরকে ফাইনাল প্রফের মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে শুরু করে আনুষঙ্গিক সবকিছু নিয়ে আমাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য। আর আমার প্রশ্ন এখন শাহিদুজ্জামান ভাইয়ের কাছে থাকবে, ফাইনাল প্রফে অনেকগুলো সাবজেক্ট, কোন সাবজেক্টে কিভাবে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত বলে ভাই আপনি মনে করেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, শোনা যাচ্ছে প্রত্যাশা? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা প্রায় করে থাকে, আমাদের জুনিয়ররাও মানে আমাকে করেছে। এটা আমার মনের মধ্যেও ছিল যে এটা এতগুলা সাবজেক্টের মধ্যে এতগুলা ভাগ, তো সেক্ষেত্রে হচ্ছে যে কোনটাতে কত ইম্পর্টেন্স দিব। এটা হচ্ছে যে আমি পড়ার পরে বুঝেছি এটা সম্পূর্ণ হচ্ছে তোমার স্ট্র্যাটেজির উপর। ঠিক আছে, যেমন তুমি হচ্ছে যে যখন সাবজেক্ট গুলা পড়বা, যখন মেডিসিন পড়বা, সার্জারি পড়বা, গাইনি এন্ড অবস পড়বা, তখন দেখবা যে তোমার কোনো কোনো সাবজেক্টে বেশি টাইম লাগতেছে, কোনো কোনো সাবজেক্ট অল্প পড়াতে তোমার বেশি মনে থাকতেছে, তোমার ওদিকে দেখতে হবে। তো ফাইনাল প্রফে যে 3টা সাবজেক্ট আছে, 3টা সাবজেক্টই গুরুত্বপূর্ণ। তোমাকে কোনোটা বাদ দিয়ে কোনোটাতে তোমার বেশি গুরুত্ব দেওয়ার কোনো চান্স নেই। তোমাকে পাস করে আসতে হলে 3টাতে পাস করতে হবে। তুমি সার্জারি মেডিসিন পড়লা, গাইনি অবস পড়বো না, সেটা কিন্তু হবে না। অন্যান্য ক্ষেত্রে হতো কি তুমি পরের সেশনে ক্লাস কন্টিনিউ করতে পারতা,
এন্ড ওইটার পরে দিয়ে সাপ্লি দিয়ে দিতে পারতা। কিন্তু এই সেশন হবে কি তুমি দেখবা যে আরো 6 মাস পিছিয়ে যাবা। এই কারণে তুমি 3টা সাবজেক্টের উপরে গুরুত্ব দিতে হবে। তবে কোন সাবজেক্ট পড়ার পরে কোনটা বেশি মনে থাকতেছে, কোনটা একটু কম রিভিশন দিতে হচ্ছে, সেটার বেসিস হবে যে তোমার প্রিপারেশন। সবারই স্ট্রেন্থ যে সেম সাবজেক্টে থাকবে তেমন না। ধরো আমার সার্জারিটা একটু বেটার মনে থাকতেছে, অথবা আমার গাইনিওক্সটা বেটার মনে থাকতেছে, তখন হচ্ছে যে আমি এই সাবজেক্ট একটু কম টাইম দিয়ে অন্য সাবজেক্টে বেশি আয়ত্ত করার চেষ্টা করব। দেখা যাচ্ছে আমার মেডিসিন একটু বেশি পড়া লাগতেছে এই অনুযায়ী। যাই হোক, আমি একটু জেনারেল 3টা সাবজেক্ট নিয়ে ডিসকাস করি। ফার্স্টে সার্জারি দিয়ে শুরু করি। সার্জারি 2টা পেপার, সবাই জানো। ডক্টর শাওন এতক্ষণ সবকিছু বলেছিলেন, মাস ডিস্ট্রিবিউশনের সম্পর্কে খুব সুন্দরভাবে বলেছিলেন। এখন পেপার ওয়ানে ইম্পর্টেন্ট টপিকস গুলো তোমাকে আগে মার্ক করতে হবে, যে আমার এগুলো মাস্ট বি আগে শেষ করে ফেলতে হবে। অলরেডি অনলাইন ক্লাস করেছো, এখন আবার সামনে 13 থেকে ক্লাস স্টার্ট হবে ফিজিক্যালি। তো পেপার ওয়ানে যে টপিক গুলো তোমাকে খুবই ইম্পর্টেন্স দিতে হবে সেগুলো হচ্ছে যে তোমার জেনারেল সার্জারি। এটা থেকে একটা রিটেন একটা গ্রুপ থাকবে এবং এটা থেকে স্যাররা কোশ্চেন করবে, এবং কোশ্চেন না পারলে খুবই মাইন্ড করবেন। তারপর থাকে জিআইটি, ইউরোলজি, অর্থোপেডিক্স থাকে। এখন এগুলোর মধ্যে তোমার এই যে জিএস, জিআইটি, এগুলো দেখবা যে কোশ্চেন অবশ্যই থাকবে, এবং এগুলা তোমার রিটেনে না হোক ভাইভাতে তোমাকে অবশ্যই ধরবে, এবং এগুলো অবশ্যই স্যাররা বেসিক হিসেবে কাউন্ট করেন। এগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে। তারপর তোমাকে দেখতে হবে তোমার ইন্টারনাল বা এক্সটার্নাল তোমার কি সাবজেক্টের উপর স্পেশালিস্ট। এখন আমাদের ইন্টারনাল যে ছিলেন উনি ছিলেন অর্থোপেডিক্স স্পেশালিস্ট এন্ড ট্রমাটোলজির উপর এন্ড অর্থোপেডিক্স এর উপর অনেক অনেক কোশ্চেন করেছিলেন। উনি দেখা গেল যে ট্রায়াজ, তারপরে হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এগুলোর উপর খুব অনেক কোশ্চেন করেছিলেন। এই কারণে হচ্ছে যে আমাদের অর্থোপেডিক মানে জেনারেল সার্জারির পাশাপাশি বা এই যে ইম্পর্টেন্ট টপিক যেগুলো বলেছিলাম এগুলো পাশাপাশি আমাদের অর্থোপেডিক্স এর উপরে প্রিপারেশন নিতে হয়েছে। তো তুমি দেখবা তোমার ইন্টারনাল কোন সাবজেক্টের উপর স্পেশালিস্ট, এক্সটার্নাল কোন সাবজেক্টের উপর স্পেশালিস্ট, এটা তুমি ভাইবার আগে জেনে যাবা। আর ইন্টারনালটা তো এখন থেকে জানবা, এখন থেকে স্যাররা যে যে টপিকের উপর ইম্পর্টেন্স দিচ্ছে ওগুলা ভালো মতো ইম্পর্টেন্স দিয়ে নোট করবা। আর ওনাদের কোশ্চেন যেগুলো, ওনারা যে আনসার গুলো দেয়, কোশ্চেন যেগুলো করে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমার রিটেনে ওভাবে লিখলে এবং ভাইভাতে ওভাবে আনসার দিলে স্যাররা খুবই খুশি হন। এখন আসি আমি পেপার 2তে। পেপার 2টা অনেকে কম ইম্পর্টেন্স দেয়। আইএনটি খুবই খুবই মানে মানে দেখা যায় যে পেপার 1 পড়তে পড়তে না আইএনটি একদম দেখা যায় যে একদম কমই পড়া হচ্ছে। তোমার মনে থাকতে হবে সার্জারি পেপার 1 পেপার 2 দুইটা মিলে হচ্ছে 5। এখন তোমার আইএনটির কথাটা বলি। তুমি দেখবা যে ইএনটি যেটা পড়তেছো এটা খুব একটু ইজি লাগতেছে, মনে পড়তে থাকতেছে, কিন্তু আয়ের ব্যাপারটা দেখা যাচ্ছে যে পড়তেছে এবং ভুলতেছে। সেক্ষেত্রে তুমি হতাশ হবে না, দেখবা যে 2বার বা 3বার পড়ার পরে পরে তোমার জিনিসগুলো আয়ত্তে চলে আসবে। তুমি দেখবা যে কোরিলেট করে পড়লে পরবর্তীতে তোমার ফ্রেন্ডরা মিলে ডিসকাস করবা যে বল তো দোস্ত এই ডিজিজের এই ট্রিটমেন্ট, এটার কোন ট্রিটমেন্ট হবে, বা এটার সাথে এটা ডিফারেন্সিয়েট করে করে পড়বা। দেখবা যে যখন স্যাররা কোশ্চেন করবে বা রিটেনে আসবে তখন খুবই ভালো মতো কোরিলেট করে পড়তে পারবা, খুব ইজিলি আনসার দিতে পারবা। আইএনটি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু এটাতে কম গুরুত্ব দিবা না। দেখা যাবে যে সার্জারি পেপার 1 পড়তে পড়তে পেপার 2তে একদমই ইম্পর্টেন্স দেয় না, এটা একদম ভুল। পরে দিয়ে দেখা যায় যে একদম পরীক্ষার আগে আগে একদম সবারই অবস্থা খারাপ থাকে। এই জন্য এখন থেকে বলবো পেপার 1 এর পাশাপাশি পেপার 2 এর ভালো মতো পড়তে। আচ্ছা, এখন গেল সার্জারিটা গেল, এখন আসি আমরা মেডিসিন। মেডিসিন অনেক ভাস্ট, সোজা হিসাবে অনেক ভাস্ট। তুমি যদি জাস্ট রিটেন কনসিডার না করে শুধু ভাইভাও কনসিডার করো, ভাইবার জন্য কোনো সিলেবাস নেই। কিন্তু এই ক্ষেত্রে তোমাকে তোমার টেকনিক্যালি পড়তে হবে মেডিসিনটা। মেডিসিন পেপার 1-এ তোমাকে ফার্স্ট অফ অল মার্ক করে ফেলতে হবে তোমার ইম্পর্টেন্স, মানে ইম্পর্টেন্ট টপিক গুলো কোনটা। ওই ইম্পর্টেন্ট টপিক গুলোকে তুমি আগে পড়বা। ওই ইম্পর্টেন্ট টপিক গুলোতে এমন ভাবে পড়বা যে স্যার যেভাবে কোশ্চেন করুক না কেন, এমন না যে এই ডিজিজের সাইন সিমটম গুলো কি, এটা থেকে না। তোমাকে যদি সিমটমও ধরে যে এটা কোন কোন ডিজিজের সিমটম হতে পারে, ওভাবেই পড়তে হবে। আমাদের এবার ফাইনাল প্রফে এমন ভাবে 2-3টা কোশ্চেন এসেছিল যেগুলো হচ্ছে যে আমাদের সিমটমটা ইলাবোরেট করে কিভাবে পেশেন্টকে ইভালুয়েট করব ওইটা এসেছিল, শুধু ডিজিজ ভিত্তিক না, যে ডিজিজটার সাইন সিমটম কি ট্রিটমেন্ট কি এটা না। ধরো ব্রেথলেসনেস এর একটা কোশ্চেন এসেছিল, ওইটাতে আমরা ইলাবোরেট করে 4টা বা 5টা যে যার মতো পারে ওরকম ভাবে ইলাবোরেট করে এটার
কিভাবে আমি ম্যানেজ করব, ওইভাবে এসেছিল। তো পেপার ওয়ানের কিছু ইম্পর্টেন্ট টপিক বলি তোমাকে। ফার্স্ট অফ অল হচ্ছে যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইটস। এন্ডোক্রাইনোলজি থেকে অবশ্যই থাইরয়েড এন্ড ডায়াবেটিস মেলাইটাস, এটা অবশ্যই লাগবে। আর হিমাটোলজি, সিভিএস আর রেসপিরেটরি তোমার মাস্ট বি লাগবে, কারণ দেখা যাবে যে একটা বোর্ডে তোমার ইসিজি দিয়ে শুরু হচ্ছে। ইসিজি দিয়ে যে বোর্ডে শুরু হচ্ছে এটাতে দেখা যাবে ইসিজি এর পেছনে তোমার 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট চলে যাচ্ছে। আর আরেকটা বোর্ডে তোমার এক্সরে দিয়ে শুরু হচ্ছে। এক্সরে ম্যাক্সিমাম থাকবে তোমার রেসপিরেটরি সিস্টেম রিলেটেড, ওইখানে তোমার 3 থেকে 4 মিনিট চলে যাবে। তো তুমি যদি ওখানে ভালো মতো অ্যান্সার দিতে পারো, স্যাররা যেভাবে ইসিজি ক্লাসে ডিসকাস করেছেন, স্যাররা যেভাবে এক্সট্রা ক্লাসের মধ্যে ডিসকাস করেছেন, তুমি যদি ওভাবে অ্যান্সার দিতে পারো, ইন্টারনাল অনেক খুশি হয় এবং এক্সটার্নালও ওই অ্যান্সারগুলো খুব ভালো মতো অ্যাকসেপ্ট করে। সেক্ষেত্রে তোমার ভ্যালুটা অনেক বেড়ে গেল। পরবর্তী কোশ্চেনগুলো না পারলে বা একটু কমও পারলে দেখা গেল তুমি মোটামুটি ভালো মার্কস পেয়ে আসলা। আর এখানে ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইটস এর কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে, ওগুলো অবশ্যই পড়বা, কারণ এগুলো রিটেনে আসবে, ভাইভাতে অবশ্যই ধরবে, এটা বাদ দেওয়ার কিছু নেই। এটা একটু কঠিন চ্যাপ্টার বলে বা বায়োকেমিস্ট্রি চ্যাপ্টার বলে কম গুরুত্ব দেওয়ার কিছু নেই। দেখবা যে এখানে কতগুলো টপিক আছে, হাইপোভলিমিয়া, দেন হাইপোনাট্রিমিয়া, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ধরবে। আর থাইরয়েড আর ডায়াবেটিস মেলাইটাস থেকে, ডায়াবেটিস মেলাইটাস তুমি 10 জন গেলে 9 জনকে ডায়াবেটিস মেলাইটাস অবশ্যই ধরবে। ডায়াবেটিস মেলাইটাস স্যাররা একদম বেসিক হিসাবে কাউন্ট করে, এটা থেকে না পারলে এটা অবশ্যই মাইন্ড করবেন। এটার ডিটেলস একদম প্যাথোফিজিওলজি, ট্রিটমেন্ট প্ল্যান, ট্রিটমেন্টটা তুমি ভালো মতো না জানো, কি কি ড্রাগ দেওয়া হয় এটা তোমাকে জানতে হবে, প্যাথোফিজিওলজি অবশ্যই জানতে হবে। আর কমপ্লিকেশনস গুলা খুবই ইম্পর্টেন্ট। একটা জিনিস মনে রাখবা, তুমি রিটেনে যেভাবে পড়তেছো আর ভাইভাতে যেভাবে পড়বা ডিফারেন্ট। রিটেনে তুমি না হয় অনেকগুলো ভাস্ট জিনিস লিখতে পারতেছো, যে ডায়াবেটিস মেলাইটাসের কমপ্লিকেশন, যে অ্যাকিউট ক্রনিক দিয়ে অনেক বলতে পারতেছো। এখন ভাইভাতে তোমাকে স্পেসিফিক আনসার দিতে হবে, তুমি এমনই আনসার দিবা যেগুলো তুমি এক্সপ্লেন করতে পারবা। দেখা গেলো তুমি ফার্স্ট অফ অল তোমাকে ডায়াবেটিস মেলাইটাসের কমপ্লিকেশন জিজ্ঞাসা করলো, তুমি বললা যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে গেল। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অনেক পরে দেওয়া হয়, তুমি এটা যখন ফার্স্টে বলবা স্যারা কিন্তু অনেক কোশ্চেন করবে। তো সেইভাবে বুঝে কোরিলেট করে পড়বা। তোমার যদি কোনো ডাউট থাকে এই টপিক গুলোর উপর বা অন্য টপিক উপর, অবশ্যই স্যার থেকে কোশ্চেন জিজ্ঞাসা করবা। তোমরা ফিজিক্যালি ক্লাস পাচ্ছ, তোমাদের এটা অ্যাডভান্টেজ, মনে রাখবা। তোমরা ফিজিক্যালি ক্লাস করতে পারতেছো, স্যারদের কাছে গিয়ে কোশ্চেন করতে পারতেছো, স্যাররা তোমাদেরকে এক্সামিনেশন দেখাচ্ছে, পেশেন্ট দেখাচ্ছেন, স্যাররা তোমাদেরকে সামনাসামনি সব বলতেছেন, এটা তোমাদের বিশাল একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, এবার আসি পেপার 2 তে। পেপার 2 তে এক হাফ পার্ট হচ্ছে তোমার পেডিয়াট্রিক্স। পেডিয়াট্রিক্স পার্টটা তো অবশ্যই পড়তে হবে। পেডিয়াট্রিক্স এর জানো সবাই একটা বোর্ড আছে আলাদা, এই বোর্ডটা তো আলাদা করে পাস করা লাগে। দেখা যায় অনেক সময় পেডিয়াট্রিক্স এ খারাপ করার জন্য পুরো মেডিসিনে তোমার খারাপ আসে। পেডিয়াট্রিক্সটা কি করবা, তোমরা আইএমসিআই প্লাস আবিদ মোল্লাটা পড়বা। এখনো তোমাদের অনেক টাইম আছে, তোমরা শর্টকাট পড়ার কিছু নেই। আবিদ মোল্লা যথেষ্ট শর্টকাট এবং যথেষ্ট প্রিসাইজ, এখান থেকে পড়বা। এবং স্যারদের লেকচার এগুলো তো ফলো করলা। তুমি কাজ করবা যে তুমি কোথা থেকে পড়বা, যে প্রফের আগে কোথা পড়বা, সেগুলো হচ্ছে যে একটা জায়গায় এখন নোট করে ফেলবা। এখন পড়া হোক বা না হোক, তুমি একটা জায়গায় নোট করে ফেলবা। দেখবা যে এটা পরবর্তীতে তুমি যখন প্রিপারেশন নিবা তখন এটা কাজে লাগবে। আর মেডিসিন পেপার 2 এর বাকি পার্টটাতে নার্ভাস সিস্টেম থাকে, স্কিন, সাইকিয়াট্রি, পয়জনিং, এই পার্টগুলো থাকে। এর মধ্যে নার্ভাস সিস্টেমটা খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে লং কেসও থাকে, শর্ট কেসও থাকে। লং কেস শর্ট কেস দুইটাই আসতে পারে, বা যে কোনো একটা শর্ট কেস অবশ্যই থাকে। এবার আসি গাইনি অবস নিয়ে। গাইনি অবসে দেখবা যে তোমার তুলনামূলক একটু কম টাইম লাগবে, কিন্তু তার মানে এই না যে এটাকে তুমি কম গুরুত্ব দিতে পারবা। গাইনিতে কিছু টপিক আছে ইম্পর্টেন্ট, অবসে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে। যেমন গাইনিতে কিছু ইম্পর্টেন্ট টপিকের কথা বলি, যে যেগুলো ভাইভাতে, রিটেনে বা কেইসে জন্য ইম্পর্টেন্ট: অ্যাবর্শন, ফাইব্রয়েড, কন্ট্রাসেপটিভ, এক্সেট্রা। এগুলো তোমার অবশ্যই লাগবে। তুমি চেষ্টা করবা হচ্ছে যে তুমি কিভাবে রিটেনে লিখবা, কিভাবে ভাইভাতে আনসার দিবা, সেগুলো একই জায়গায় একসাথে করে ফেলবা। তুমি গাইড থেকে পড়তে পারো, তুমি বই থেকে পড়তে পারো, তুমি লেকচার শিট থেকে পড়তে পারো, তুমি আলটিমেটলি 3-4টা জিনিস রাখবে না, তুমি একটা জিনিসের মধ্যে সবগুলা নিয়ে আসবে, তাহলে তোমার সুবিধা হবে। আর অবসের ক্ষেত্রে তুমি ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট, যে ডায়াগনোসিসটা ভুল হলে অনেক রাগ করে, ম্যাডামরা অনেক রাগ করে। অবজেক্ট ডায়াগনোসিসটা পড়লে বুঝবা যে একটু বড় বড় লিখতে হয়, যে ওগুলা এক একজন এক এক ভাবে পছন্দ করেন। একদম তোমার ইন্টারনাল কিভাবে পছন্দ করতেছেন এগুলা
ডায়াগনোসিসটা ভালো মতো ক্লিয়ার হয়ে নিবা যে এটাতে আছে, কোনটা কোনটা আমি মেনশন করবো, কোনটা কোনটা মেনশন করবো না। গাইনি অবজের ক্ষেত্রে তুমি টাইম অবশ্যই দিবা। লেকচার যেগুলো আছে, ম্যাডামের লেকচার শুনো। তারপর এক্সামিনেশন তো খুব ছোট, গাইনি অবজার এক্সামিনেশন একদম ছোট, আমরা জানি। কেসগুলো একটু ভালো মতো সাজাও, কেসগুলো অনেক ইম্পর্টেন্ট। সবগুলোতেই তোমাকে টাইম দিতে হবে। তুমি হচ্ছে যে মাথার মধ্যে সেট করবা যে আমার দিনে সব উইকলি আমি সার্জারি এতদিন করবো, মেডিসিন এতদিন করবো, গাইনি অবজার এতদিন করবো। কোনোটা ছেড়ে কোনোটাকে ইম্পর্টেন্স বেশি দেওয়া যাবে না, তোমাকে তিনোটা মিলে পাস করতে হবে। দেখা যাবে তুমি সার্জারি পেপার 1 খুবই ভালো পরীক্ষা দিয়েছো, খুবই ভালো পরীক্ষা দিয়েছো, কিন্তু পেপারটা তোমার খারাপ হয়ে গেছে। আলটিমেটলি ঘুরে ফিরে তোমাকে পুরো সার্জারি পেপার 1 পেপারটা আবার দিতে হচ্ছে। টেকনিক্যালি পড়বা, একটা জিনিস বেশি পড়ে ফেললাম, একটা জিনিস কম পড়ে ফেললাম, এরকম না। একটা জিনিস আমি এতটুকু পড়বো যে যেটা আমি ঠিক আছে, আমি কনফিডেন্ট যে আমি এটা দিয়ে পাস করব, এখন আমি অন্যটা একটু কাভার দিই, এরকম ভাবে পড়লাম। ঠিক আছে, এতটুকুই। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে সবকিছু এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য। এখন রোজালিন আপুকে প্রশ্ন করতে চাই যে অসপি এর প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত? অসপি আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট আমার মনে হয়, ভালো নাম্বার ক্যারি করার জন্য। আমরা প্রথম বর্ষ থেকে অসপি দিয়ে অভ্যস্ত, কিন্তু ফাইনাল ইয়ারের অসপিটা মানে একটু ডিফারেন্ট, একটু লেন্দি বলা চলে। যে আমাদের 4 দিন ব্যাপী অসপিটা হয়। মেডিসিন একদিন, সার্জারি 2 পেপারে 2 দিন, এবং গাইনি আরেকদিন, মানে 4 দিন ব্যাপী আমাদের একটা লেন্দি অসপি দিতে হয়, যেটা আমাদের ফার্স্ট ইয়ারে মানে এত লেন্দি, ফার্স্ট ইয়ার থেকে আমরা অসপি দিয়ে অভ্যস্ত, কিন্তু ফার্স্ট ইয়ার থেকে এত লেন্দি অসপি আমরা আসি 10টা অস্টিওলজি এন্ড পেডিয়াট্রিক্স থেকে, এক্সরে এবং ইসিজি। এক্সরে ইসিজিটা আমাদের মেডিসিনে একটা কোর্স শুরু হবে আমাদের ফাইবা এবং অসপি দুটাতেই আমাদের, এই জন্য এক্সরে ইসিজিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের ইসিজি আমরা সাধারণত দেখা যায় যে ইসিজি নিয়ে অনেক ভয় পাই, যে আমরা একটা এমআই ইসিজি চিনতেই আমাদের অনেক অনেক আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়, কিন্তু আমাদেরকে ইসিজি বেসিকটা প্রথমে জানতে হবে। তো অসপির জন্য আমাদের প্রথমে দুইটা স্টেশন থাকবে, একটাতে এমআই থাকবে, আর এটাতে থাকবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সাধারণত হার্ট ব্লকও থাকতে পারে। তো এই সেম টপিকের সেই ইসিজি আমাদের মেডিসিনের ভাইবার একটা বোর্ডে আমরা পাবো। তাই আমি যেভাবে পড়েছিলাম সেটা হলো যে আমি একটা ইসিজি, আমি এমআই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজি প্রথমে আমি আইডেন্টিফাই করলাম। হসপিটাল সাধারণত আসে যে আইডেন্টিফাই দ্য ইসিজি এন্ড দেন ইসিজি ফাইন্ডিং, এতটুকু। তো এতটুকু আমার ভাইবায় বলার জন্য ভাইবায় এতটুকু বললাম, তারপরে আমি অসপির জন্য এতটুকু করলাম, ভাইবার জন্য এতটুকু করলাম। তারপরে আমি যেটা করেছিলাম যে ক্রস কোশ্চেন গুলো, ভাইবার যে স্যার যে কোশ্চেন গুলো করে, তো আমি অসপির সাথে সাথে এই দুটো টপিকের কোশ্চেন গুলো করে নিয়েছিলাম। তো তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এক্সরে। মেডিসিনে এক্সরে দুটো এক্সরে থাকে সাধারণত, তার মধ্যে প্রিনাল এফিউশন, টিউবারকুলোসিস, নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এই চারটার মধ্যে ঘুরে ফিরে সাধারণত দেওয়া হয় দুটো থাকবে। তো দেখা যায় যে অসপির এই 4টা টপিক যদি আমি ভালো করে পড়ি, আমরা সাধারণত এই 4টা টপিক মেডিসিনে খুব কমন, আমরা ভাইবার জন্য পড়েছি, আবার অসপির জন্য পড়তেছি, আবার এগুলো আবার ভাইবায় আমাদের এই সেম এক্সরে গুলো আমাদের ভাইবা স্যার একটা টেবিলে বোর্ড ভাইবা শুরু হবে, আমাদেরকে এক্সরে তুলতে বলবে। তা আমি এভাবে পড়েছিলাম যে অসপিতে সাধারণত থাকে যে আইডেন্টিফাই দ্য এক্সরে এন্ড এক্সরে ফাইন্ডিং। তো আমি পড়েছিলাম যে এক্সরে এইভাবে ফাইন্ডিংটা পড়ার সাথে সাথে ক্রস কোশ্চেন গুলো, যেমন প্লুরাল এফিউশন দিয়ে, প্লুরাল এফিউশনের সাইন সিমটম এগুলো আমাকে ভাইবাতে ধরবে এন্ড ম্যানেজমেন্ট। তো আমি অসপির যে এক্সরে ইসিজি মানে ভাইবার একটা বোর্ড যেখানে শুরু হবে এক্সরে ইসিজি দিয়ে, মানে দুটো মিলিয়ে একসাথে পড়েছিলাম। তো তারপরে মেডিসিনে নেক্সট থাকে হলো ইনস্ট্রুমেন্ট থাকবে, যেমন আম্বু ব্যাগ থাকবে, ইনফিউশন ট্রান্সফিউশন সেট থাকতে পারে, রাইস টিউব থাকতে পারে, তাই ইনস্ট্রুমেন্টও ভালো করে পড়তে হবে। যেমন থাকে যে আম্বু ব্যাগ দিয়ে দিতে পারে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, ইটস 5 ইউজেস, ঠিক আছে, এন্ড প্রসেস অফ স্টেরিলাইজেশন, এই ধরনের কোশ্চেন থাকে সাধারণত। ইনস্ট্রুমেন্ট থাকবে দুটো, এন্ড তারপর থাকবে সিনারিও বেসড কোশ্চেন, যেমন একটা সিনারি দেওয়া থাকবে সাধারণত যে 60 ইয়ার্স মেন সাডেন চেস্ট পেন, মানে আমি একটা এমআই এর সিনারি ধরেন দেওয়া আছে, তো এরকম সিনারি বেসড কোশ্চেন থাকবে দুটো। তারপর পিক্টোগ্রাম থাকবে, যেমন পিক্টোগ্রাম হলো একজেমা সোরিয়াসিসের একটা পিক্টোগ্রাম থাকবে, আইডেন্টিফাই দ্য পিক্টোগ্রাম, এন্ড ম্যানেজমেন্ট থাকতে পারে, ইনভেস্টিগেশন থাকতে পারে।
তার মানে আমাদের মোট 10টা, 2টো ইসিজি, 2টো এক্সরে ইনস্ট্রুমেন্ট থাকবে, 2টো মেডিসিনের, 2টা সিনিয়রিও এন্ড 2টা পিক্টোগ্রাম। তো মেডিসিনে থাকলো মোট 10টা অস্পি। তো আমাদের তাহলে মেডিসিনের অস্পির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে সেটা হলো ইসিজি এক্সরে। খুবই ভালো করে পড়তে হবে, খুবই ভালো করে পড়তে হবে, খুবই ভালো করে পড়তে হবে। কারণ এই অস্পির ইসিজি এক্সরে এর সাথে আমার একটা বোর্ডের ভাইবা শুরু। আর ইসিজি এক্সরে খারাপ হওয়া মানে ভাইবা খারাপ হয়ে যাবে। এই জন্য ইসিজি এক্সরে এর উপর আমাদেরকে অনেক বেশি এমফাসিস দিতে হবে। এবং ইসিজি এর এক্সরে এর জন্য আমাদেরকে স্যাররা এক্সট্রা ক্লাস নিয়ে থাকে ইসিজি এক্সরে এর উপরে। ইসিজি এক্সরে বেসিকটা জানতে হবে, না হলে কিন্তু আমরা এই ইন্টার্নশিপে আসে প্রবলেমে পড়বো। আমরা বুঝতে পারবো না যে কোনটা MIR বা কোনটা plurality মানে ইসিজি এক্সরে এর জন্য আমাদের বেসিক থেকে জানতে হবে। তো ইসিজি এক্সরে এর বইয়ের জন্য যেটা বলি, স্যাররা তো ক্লাস নিবেই। তো আব্দুল্লাহ স্যার, আমাদের সম্মানিত আব্দুল্লাহ স্যারের বই আমরা জানি, আমরা সবাই পড়ি। ইসিজি এক্সরে এর জন্য আব্দুল্লাহ স্যারের বই আমি পড়েছিলাম। হ্যালো, শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। ইসিজি এক্সরে এর জন্য আব্দুল্লাহ স্যারের বইটা আমি ফলো করতে সবাইকে বলবো, কারণ মানে স্যারদের লেকচারের সাথে বেসিকটা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইসিজি এক্সরে আমাদের এই কেবল শুরু হলো আন্ডার গ্রাজুয়েট লেভেলে, এবং এটা চলতেই থাকবে। আমরা যত ভালো ইসিজি এক্সরে জানবো তত ভালো আমাদের ক্লিনিক্যাল নলেজটা বাড়বে। তো মেডিসিনে এটাই, 2টো এক্সরে, 2টো ইসিজি এন্ড সিনারিও বেসড কোশ্চেন এন্ড দেন পিক্টোগ্রাম থাকবে। এন্ড দেন আসি সার্জারিতে আসলে সার্জারি অস্পিটা অনেক বেশি আমার কাছে মনে হয়, অনেক পড়তে হয় আমার কাছে মনে হয়। কারণ 2টা পেপারের অস্পি দিতে হয়, একদিন পেপার 1 এর অস্পি, একদিন পেপার 2 এর অস্পি। তো পেপার 1 এর অস্পিটা আসে, পেপার 1টা মেনলি ইনস্ট্রুমেন্ট। আমাদের ইনস্ট্রুমেন্ট অনেক ভালো জানতে হবে। আমাদের দেখা যায় যে থার্ড ইয়ার থেকে আমরা ইনস্ট্রুমেন্ট দেখে আসছি, যেমন আর্টেরিয়াল ফরসেপ, ইনফিউশন সেট, ট্রান্সমিশন সেট, স্যালাইন। আমরা সব ইনস্ট্রুমেন্ট আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। কোশ্চেনটা আসে যে ইনস্ট্রুমেন্টের একটা ছবি দেওয়া থাকে, আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, ইটস ইউজেস এন্ড স্টেরিলাইজেশন প্রসেস। তো সার্জারিতে দেখা যায় যে 3-4টা ইনস্ট্রুমেন্ট আসবে, এক্সরে আসবে সার্জারিতে। যেমন হলো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আসবে, পারফোরেশনের এক্সরে থাকবে, এন্ড হলো আমাদের অর্থোপেডিক্স থেকে এক্সরে থাকবে। অর্থোপেডিক্স যেহেতু জেনারেল সার্জারির পার্ট, সো অর্থোপেডিক্স এর এক্সরে থাকবে, যেমন পলিস ফ্র্যাকচার, হিউমারাস ফ্র্যাকচার, ফিমার ফ্র্যাকচার। এই ফ্র্যাকচার গুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর এক্সরে আমাদেরকে পড়তে হবে, দেখতে হবে, জানতে হবে, যে আইডেন্টিফাই করতে যেন আমরা পারি যে একটা কলিস ফ্র্যাকচারের এক্সরে দেওয়া আছে, আমরা আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ এটা কলিস ফ্র্যাকচার। সো আমাদের এক্সরে জানতে হবে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, পারফোরেশন, এগুলো জেনারেল সার্জারি থেকে, আর অর্থোপেডিক্স এরও এক্সরে থাকবে। থেকে ইনস্ট্রুমেন্ট এন্ড প্রসিডিউর স্টেশন। সার্জারিতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় গ্লাভস পরা। দেখা যায় যে আমরা অনেকে অনেক ভালো গ্লাভস পরি, কিন্তু স্যারদের সামনে যায় দেখা যায় যে গ্লাভস উল্টা হয়ে যায়, রাইট লেফট উল্টা পাল্টা করে ফেলে। এই জন্য আমাদের রুমের মধ্যে প্র্যাকটিস করতে হবে গ্লাভসিংটা। গ্লাভসিং খুবই গুরুত্বপূর্ণ। এক গ্লাভসিং যদি আমি স্যারের সামনে উল্টা পাল্টা করি, আমার মার্কস 0, তাই না? তো আমাদেরকে গ্লাভসিং খুব ভালোভাবে শিখতে হবে, খুবই ভালোভাবে শিখতে হবে। বাসায় আমরা একটা একটা গ্লাভস দিয়ে প্র্যাকটিস করি না, তাই না? তো গ্লাভসিং একটা প্রসিডিউর, তাদের সামনে এটা খুব ইজি মনে হইলো, এটা কিন্তু উল্টাপাল্টা করে ফেলে অনেকে। ঠিক আছে, আর একটা আসে গাউনিং। আমরা ওটিতে গাউনিং কিভাবে করব, আমরা ওটিতে হাত ধুবো কিভাবে, এটা আসলে একটা প্রসিডিউর। তো গাউনিং এটা আসলে এটাও প্র্যাকটিসের বিষয়, যে আমরা কোন জায়গায় হাত দিব, কোন জায়গায় দিব না, যেটা একটা স্টেরাইল জিনিস। সো আমাদের গাউনিং এন্ড গ্লাভসিং এই দুইটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। কারণ আমি ভাবলাম যে হ্যাঁ এটা কোনো ব্যাপারই না, গাউনিং এটা কি, গাউন পরে ফেললাম, কিন্তু না, আসলে স্যাররা এটা খুঁটে খুঁটে দেখে যে তুমি কিভাবে প্রসিডিউরটা ফলো করলা। তো এই দুইটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে সার্জারির জন্য। তো সার্জারি পেপারের জন্য ইনস্ট্রুমেন্ট, এক্সরে এন্ড প্রসিডিউর স্টেশন আর সিনারিও বেসড কোশ্চেন থাকবে দুটো। এটা হলো পেপার 2 জন্য হলো আই এবং ইএনটি ভাগ করে থাকে 5টা আই 5টা ইএনটি। এখানেও মানে আসলে সার্জারি ব্যাপারটা হলো কি আমাদের ইনস্ট্রুমেন্ট চিনতে হবে। তো এখানেও দেখ আই এর, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট, সিনারিও বেসড কোশ্চেন এন্ড হলো ড্রাগস, মোট 5টা কোশ্চেন। ইএনটির ক্ষেত্রে একটা ইনস্ট্রুমেন্ট থাকবে, এন্ড ইনস্ট্রুমেন্ট ভুল চিনলাম মানে আমাদের আসলে প্রসিডিউর স্টেশনটা ভুল। ঠিক আছে, আমি একটা ইনস্ট্রুমেন্ট আসছে পরীক্ষা, আমি আরেকটা ইনস্ট্রুমেন্ট আইডেন্টিফাই ভুল করলাম, তাহলে ওটা আমাদের। তারপর গাইনিতে আসলে প্রসিডিউর থাকে 2টা। প্রসিডিউরের মধ্যে আমাদেরকে পড়তে হবে কপারটি ইনসারশন, দামের মধ্যে কপারটি মানে কন্ট্রাসেপটিভ ইনসারশন। এটা খুব ভালো করে শিখতে হবে, কারণ প্রসিডিউর গুলো খুব ভালো করে ফলো করা হয়, স্টেপ ওয়াইজ নাম্বার। তারপরে হলো এনভিডি, নরমাল ভ্যাজানাল ডেলিভারি একটা বাচ্চার কিভাবে করি, সেটা একটা দামি
ডামি পুতুলে এক ডামি ডল থাকে, সেই ডামি ডল দিয়ে আসলে একটা পেলভিসের মধ্যে আমরা আমরা এটাও আমাদের প্র্যাকটিস করতে হবে। এটা নর্মাল ভ্যাজানাল ডেলিভারি কিভাবে করতে হয় এটা একটা প্রসিডিউর স্টেশনে থাকে। এন্ড থার্ড যেটা প্রসিডিউর স্টেশনে থাকতে পারে সেটা হলো বেবি এক্সামিনেশন। ঠিক আছে, নর্মালি আমাদের মনে হতে পারে যে বেবি এক্সামিনেশন গাইনিতে কেন, বাট গাইনিতে এটা আসে। একটা ডামি ডল থাকে, তো এটা কোশ্চেন থাকে যে একটা বাচ্চা হইলো, হওয়ার সাথে সাথে তুমি তার কি এক্সামিনেশন করবা। তো এটাও আমাদের প্র্যাকটিস করতে হবে যে তার নাক, চোখ, হাত ঠিক আছে কিনা, স্কিন কেমন আছে, তার রিফ্লেক্স গুলো কেমন আছে, এটা আমাদের সেই ডামি ডামি ডলটার মধ্যে দেখাইতে হবে। তো গাইনির এই তিনটেই হলো প্র্যাকটিসের ব্যাপার: কপারটি ইনসারশন, এনভিডি, কপারটি ইনসারশন, এনভিডি এন্ড বেবি এক্সামিনেশন। এন্ড তারপর গাইনিতে আর দুটো যেটা থাকে সেটা হলো কাউন্সিলিং। কাউন্সিলিং যেমন সিজারিয়ান সেকশন, হিস্টেরেক্টমি, মায়োমেক্টমি। তো এখানে থাকে যে এখনো আমাদের স্যাররা থাকবে বা ওখানকার কোনো স্টাফকে বসিয়ে দিবে, বলা হবে যে উনি মায়োমেক্টমি অপারেশনের জন্য আসছে, তুমি তাকে কাউন্সিলিং করো। তো আমরা অনেক ঘাবড়ে যাই বা পড়ে যাই না, দেখা যায় কিন্তু এটা পড়ে যাওয়াটা ভালো। তো সাধারণত আমাদের মানে আমাদের যে বিউপির আন্ডারে যে মেডিকেল কলেজগুলো আছে, সেই মেডিকেল কলেজগুলোর জন্য একটা আসলে বই আছে, আমাদের প্রশ্ন ব্যাংক আছে। তো সেই প্রশ্ন ব্যাংকের পিছনে আমরা অনেক সময় উল্টাই দেখি না, অনেকেই দেখি না, কিন্তু সেই প্রশ্ন ব্যাংকের পিছনে কিন্তু এই অস্পি রিলেটেড অনেক কোশ্চেন আছে, এবং আমাদের যে কাউন্সিলিং গুলো আছে সেগুলো অনেক সুন্দরভাবে বোঝানো আছে। তো আমাদের মায়োমেক্টমি, হিস্টেরেক্টমি, সিজারিয়ান সেকশনের কাউন্সিলিং গুলো আমরা সেই প্রশ্ন ব্যাংক বই থেকে আশা করি অনেক ভালোভাবে পড়ে যাবো, যে বানিয়ে বানিয়ে বলবো না, উল্টা পাল্টা বলা যাবে না। এই হলো গাইনির, বাকিগুলো গাইনি ক্রস কোশ্চেন থাকে। আমার ক্রস কোশ্চেনে সিনারিও বেসড কোশ্চেন থাকে, মানে প্রসিডিউর স্টেশন, আর বাকিগুলো সিনারিও বেসড কোশ্চেন। এই হলো অসপি। আর অসপির জন্য আমি ফলো করেছিলাম বলতে আব্দুল্লাহ স্যারের জন্য এক্সরে সিজি পড়েছিলাম, আর আমি সেন্ট্রাল অসপি নামে একটা বই আছে সেখান থেকে পড়েছি। আর আমাদের প্রশ্ন ব্যাংকের পিছনে অসপির জন্য বেশ বেশ ভালো মানে অ্যান্সার গুলো তৈরি করে দেওয়া আছে। ভালো, আমাদের প্রশ্ন ব্যাংকটা যদি ফলো করে তো আলাদা এক্সট্রা বই আমার মনে হয় না দরকার আছে। তাও আব্দুল্লাহ স্যারের বইটা আমি পড়েছিলাম আর কি। এই হলো অসপির মানে সাবজেক্টের ওভারঅল। আর শর্ট কেস লং কেসের ব্যাপারে, হ্যালো শোনা যাচ্ছে কি? থ্যাংক ইউ আপু। আচ্ছা, শর্ট কেস লং কেসের ব্যাপারে, শর্ট কেস লং কেস আমাদের মেডিকেলের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমাদের পাস ফেলটাই নির্ভর করে শর্ট কেস লং কেসের উপর। আমার স্যার অলওয়েজ বলে তুমি রিটেন তুমি 100তে 90 পাইছো, তুমি ভাইবাতে খুব ভালো করছো, বাট তুমি শর্ট কেসে পারো না, তুমি এক্সামিনেশন পারো না, তুমি ফেল। ঠিক আছে, তো আমরা থার্ড ইয়ার থেকে এক্সামিনেশন শিখে আসি। তো আমাদের করোনার জন্য দেখা যায় যে পেশেন্ট এক্সপোজারটা অনেক দিন থেকে আমরা করি নাই, অনেক দিন থেকে। তো আমাদের জন্য এটা অনেক সমস্যা হয়ে গেছিল যে আমরা সাধারণত 3 থেকে 5 মিনিট সময় দেওয়া হবে, খুবই অল্প সময়। তো 3 থেকে 5 মিনিটে সাধারণত তোমাকে তিনটা সিস্টেম এক্সাম, 3টা জিনিস তোমাকে দিতে পারে। যেমন প্রথমে তোমাকে বললো জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনে যে তুমি অ্যানিমিয়া দেখে তুমি সময় পাবা না, সাথে সাথে তোমাকে আবার চলে যেতে পারে রেসপিরেটরি সিস্টেম, যে তুমি রেসপিরেটরি সিস্টেমে আমাকে তুমি রেসপিরেটরি সিস্টেমের যে কোনো একটা দিল তোমাকে, তোমার এটা স্যারের উপর ইচ্ছা আর কি। তার ইচ্ছা, স্যার তোমাকে এখন বলে যে তুমি যেমন অ্যাপেক্স বেড দেখাও আমাকে, ঠিক আছে, বা তুমি আমাকে থ্রিল দেখাও, যে কোনো একটা দিবে। এমন না যে একদম গোটা সিস্টেম দিবে, যে কোনো একটা জিনিস দেখতে দিবে। বা বলতে পারে যে লিভার পারপেট করে দেখাও, যে কোনো একটা, এমন না যে গোটা অ্যাবডোমেনটাই দিবে। বা বলবে শুধু স্প্লিনটা দেখাও, ঠিক আছে, বা 3টা দিবে। ধরো জেনারেল থেকে অ্যানিমিয়া বা এডিমা দিল, এখান থেকে তোমাকে বললো লিভার পারপেট করো। আর নার্ভাস সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ নার্ভাস সিস্টেম। আমি দেখছি স্যারদের খুবই পছন্দ, খুবই পছন্দ, খুবই পছন্দ। আর সব থেকে পছন্দ হলো জার্ক, মানে জার্ক তো এত পছন্দ, মানে দেখা যায় যে জার্ক এত পছন্দ, আমি আসলে জানি না কেন। মানে নার্ভাস সিস্টেম খুব ভালো, এক্সামিনেশন জানতে হবে, খুবই ভালো। বিশেষ করে জার্ক গুলা যেন আসে, স্যারদের সামনে জার্ক না আসলে ফেল, ঠিক আছে। সো আমি যেটা বলবো, শর্ট কেসের জন্য হাত ঝালাই করতে হবে, ভালো ঝালাই, ভালো প্র্যাকটিস করতে হবে। শর্ট কেস ভালো করার উপায় হলো তোমাকে এক্সামিনেশন করতে হবে, নিয়মিত করতে হবে, নাহলে ফেল। হ্যাঁ, তো শর্ট কেস, তারপর ক্রস কোশ্চেন করতে পারে। তুমি যদি এক্সামিনেশন ভালো করো তো ক্রস কোশ্চেন মানে স্যার একটা ছাড় দেয়, কিন্তু এক্সামিনেশন ভুল করলে শেষ। তো মেডিসিনের সিস্টেম গুলা ভালো করে করতে হবে, এবং একটা গোটা সিস্টেম কখনো দেয় না, তোমাকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করে এক্সামিনেশন দেয়। তারপর সে সার্জারি শর্ট কেস। সার্জারি শর্ট কেসের জন্য আলসার খুবই ইম্পর্টেন্ট। আলসার, লাইপোমা, সিবাসিস, ডার্মার সিস্ট, হার্নিয়া, হাইড্রোসিলে, এই কয়েকটা টপিক, অনলি এই কয়েকটা টপিক। হ্যাঁ, এই 5-6টা টপিকের মধ্যেই সার্জারিটা শর্ট কেস আসে।
তো আমাদের এগুলো আসলে পেশেন্টের উপর ছাড়া করা সম্ভব না। তো দেখা যায় যে রুমের মধ্যে অনেক সময় আমরা হার্নিয়া হাইড্রোসিল গ্লাভস এর ভিতরে পানি ঢুকিয়ে সেটা প্র্যাকটিস করেছি। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর সার্জারিটা দেখা যায় যে স্যাররা খুবই সেন্সিটিভ, দেখা যায় যে মানে শর্ট কেস খারাপ একটা তুমি আনসার এক্সামিনেশন করতে দিয়েছে, তুমি সেখানে দেখো ভুলে গেছে, এরকম হতে পারে। আসলে ভাইবা দেওয়ার সাথে সাথে শর্ট কেস তো আসলে ভুলে যায় অনেকে, সাথে সাথে ফেল। হ্যাঁ, তাই জন্য প্রতিটা পয়েন্ট মনে রাখতে হবে যে আমি দেখলাম কিনা, আমি মার্জিন দেখলাম কিনা, আমি বেস দেখলাম কিনা, আমি সবকিছু পয়েন্ট যেন আমি দেখি, আমি একটা পয়েন্টও বাদ দেওয়া যাবে না। স্যাররা কিন্তু খুব ফলো করে, ঠিক আছে। নিউরোভাস্কুলার স্ট্যাটাস দেখলাম কিনা আমি আলসার দেখার সময়, পেশেন্টের ডায়াবেটিক্স আছে এই জন্য নিউরোভাস্কুলার ডায়াবেটিক আলসারই সাধারণত দেওয়া হয়, তো এটা না দেখলে ফেল। সেমন ক্ষেত্রে লাইফোমা, ডার্মার সিস্ট, এগুলো আমাদেরকে বেস, মার্জিন, এই মানে বাকি যে পয়েন্ট গুলো আছে আমাদের ইন্সপেকশন এন্ড পালপেশনে খুব ভালো করে করতে হবে, এবং বলার বাচন ভঙ্গিটাও ভালো থাকতে হবে। এবং হার্নিয়া হাইড্রোসিলের ক্ষেত্রেও সেম। হার্নিয়া হাইড্রোসিল আসলে আমরা অনেক ভয় পাই, বিশেষ করে ফিমেল মেডিকেল স্টুডেন্টরা আসলে করতে চায় না, বাট আসলে করতে হবে পাস করার জন্য। এবং এজ এ এমবিবিএস ডাক্তার আমাদের কাছে আসতেই পারে পেশেন্ট, তো আমাদেরকে এই দিকটা জানতেই হবে। হার্নিয়া হাইড্রোসিল খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে আসলে করতেই হবে। আর গাইনিতে কোনো শর্ট কেস নাই, তবে ম্যাডাম লং কেস নেওয়ার সময় তোমাকে অ্যানিমিয়া, ইডিমা দেখতে বলতেই পারে, বাট গাইনিতে কোনো শর্ট কেস নাই। আর লং কেসের ক্ষেত্রে আসি, লং কেস আসলে লং কেস আমি বলবো যে ভাইবা রিটেন আমরা এত পড়ে ফেলি যে লং কেস আলাদা করে পড়ার খুব একটা কিছু নাই। হ্যাঁ, যেমন মেডিসিনের ক্ষেত্রে আসি, প্রিয়াল এফিশিয়েন্ট, টিউবারকুলোসিস, অ্যাজমা, সিওপিডি, পেপটিক আলসার ডিজিজ, ডায়াবেটিক মেলাইটাস, সিকেডি, এগুলো হলো সব থেকে গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা যখন রিটেন পড়ি, আমরা যখন রিটেন পড়লাম যে অ্যাজমা, সিওপিডি আমি পড়লাম আজকে, ঠিক আছে, আমি লং কেসের বইটা একটু উল্টে দেখি যে লং কেস কি আসছে। তো লং কেসের জন্য গুরুত্বপূর্ণ হলো অ্যাজমা, সিওপিডি, ডায়াবেটিক মেলাইটাস, প্রিয়াল এফিশিয়েন্ট, টিউবারকুলোসিস, থ্যালাসেমিয়া, সিকেডি, ডায়াবেটিক মেলাইটাস। এই কয়েকটা মানে 10-12 টপিক পড়লেই না আমার মনে হয় যে ফাইনাল প্রফের জন্য এনাফ, ঠিক আছে। আর কিছু টপিক স্যাররা বলে দিবে, যেমন অনেক সময় এসএলই বা এসএলই এই টাইপের পেশেন্টও থাকতে পারে, যদি যেটা তোমার ওয়ার্ডে অ্যাভেলেবেল থাকবে। তবে আমি নর্মাল যেগুলো আমরা দেখি আর কি, নর্মালি প্রিয়াল এফিশিয়েন্ট, সিওপিডি, ডায়াবেটিক মেলাইটাস, সিকেডি, এই পেশেন্ট গুলো দিয়ে আসলে পেপটিক আলসার ডিজিজ মেডিসিনের লং কেসটা কভার হয়ে যায়। আর সার্জারির লং কেসের ক্ষেত্রে গ্যাস্ট্রিক কার্সিনোমা, কোলেলিথিয়াসিস, কোলেসিস্টাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, সিএ রেকটাম, সিএ কোলন, এগুলো, ঠিক আছে, অ্যাপেন্ডিকুলার লাম, এগুলো হলো সার্জারি লং কেসের জন্য গুরুত্বপূর্ণ। আসলে লং কেসটা আমার মনে হয় যে রিটেন পড়ার পাশাপাশি যে আমি আজকে প্যানক্রিয়াটাইটিস করতেছি, আমি আসলে লং কেসের বইটা উল্টাই দেখি যে কি আছে, তাহলে আমার মনে হয় বেশি ইজি হয়ে যাবে। আলাদা ভাবে ওভাবে আমার মনে হয় না পড়া দরকার আছে, একসাথে রিটেন পড়লাম সাথে লং কেসের বইটা খুললাম, তাহলে হয়ে যাবে। এন্ড গাইনের ক্ষেত্রে গাইনের লং কেস আসলে একটা অফিসার। হ্যালো, নেক্সট প্রশ্ন থাকবে জারিন আপুর কাছে। ভাইবা অনেকটাই স্যার ম্যাডামের মুডের উপর নির্ভরশীল। আপনার মতে কলেজের কোন স্যার অথবা ম্যামের ব্যাপারে প্র্যাকটিস ফলো করা উচিত? আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছ সবাই? আমি অনিবার্য কারণবশত আসলে ভিডিওতে আসতে পারছি না। আমি আমার এক জুনিয়রের বিয়ে অ্যাটেন্ড করছি। আচ্ছা, রিটেন আর ভাইবার ব্যাপারে অন্য সবাই মোটামুটি অনেক কিছু বললো, আসলে ওখানে মোটামুটি অনেক কিছু কভার হয়ে গেছে। ভাইবার ব্যাপারে আমি যেটা বলবো যে তো আমাদের স্যার ম্যামের কথা যেটা, যে দেখা যায় যে ডিপার্টমেন্টাল হেড যে থাকেন উনি চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে শর্ট কেস লং কেসের অনেক, তোমরা দেখবে যে যারা আর কি এখন ইয়াতে ফাইনাল প্রফের প্রিপারেশন নিচ্ছ, শর্ট কেস লং কেসের এক্সামিনেশন চেঞ্জ হয়ে যায়। ডিপার্টমেন্ট সবকিছু আর কি অনেক কেয়ারফুলি দেখতে হবে, কোথায় হাত দিচ্ছেন, কিভাবে পছন্দ করছেন না করছেন, এটা সব সময় দেখতে হবে। যেমন অনেকে করে না, আবার ডিহাইড্রেশন দেখা, সিস্টেম এক একজনের এক এক রকম এগুলো। আর আমাদের মেডিসিনের কর্নেল সেলিম স্যার আসলে স্যার অনেক মানে রিজনেবল মানুষ। স্যার ভাইবার টেবিলে খুব স্পেসিফিক অ্যান্সার পছন্দ করেন,
ইলাবোরেট অ্যান্সার স্যার আসলে ওরকম পছন্দ করেন না, যে আমি হচ্ছে একটা বিট অ্যাবাউট দ্য বুশ, যেটা যে আমি এদিক ওদিক পেটালাম দেখি অ্যান্সারটা মিলে কিনা, স্যার এটা আসলে একদমই পছন্দ করেন না স্যার। এরকম করলে স্যার আসলে অনেক বিরক্ত হন। আর হচ্ছে সার্জারিতে হচ্ছে আমরা পেয়েছিলাম কর্নেল অসীম স্যারকে। স্যার অমায়িক মানুষ, স্যার অনেক হিন্টস দেয় পরীক্ষার সময়। কিছু তুমি ধরো আশেপাশ দিয়ে তুমি যদি যাচ্ছ যে একটা কোশ্চেনের অ্যান্সারে তুমি আশেপাশ দিয়ে যাচ্ছ, তুমি পাচ্ছ না, তখন স্যার অনেক হিন্টস দিয়ে তোমাকে ওখান থেকে বের করে নিয়ে আসবে। স্যার অনেক কুল, বাট কিছু কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো আসলে মার্জনীয় না। অনেক কমন কোশ্চেন থাকে, যেমন আমার ভাইভার কোশ্চেনেই আমি আমার কোশ্চেন পড়েছিল শকের ডেফিনেশন। আমি আসলে অনেক নার্ভাসে আমি শকের ডেফিনেশনটা বলতে পারি নাই ভালোভাবে, তো স্যার অনেক মাইন্ড করেছিলেন। যা হোক, আল্লাহ রহমতে আমার বাকি কোশ্চেনের অ্যান্সার গুলো স্যারের পছন্দ হয়েছিল থেকে স্যার বোধহয় মার্সি করেছিলেন। এই যে একদম কমন কিছু ব্যাপার থাকে, যেমন হার্নিয়ার এক্সামিনেশন, এরকম বলাই থাকে হার্নিয়ার এক্সামিনেশন তুমি যদি না পারো কখনো তুমি চিন্তাও করবে না যে তুমি প্রফ পাস করবা। হার্নিয়া, তারপরে সোয়েলিং, আবার দেখা যাচ্ছে আমরা লাইপোমা যখন এক্সামিনেশন করি তখন এটা ম্যান্ডেটরি না যে আমরা লিম্ফ নোড পালপেট করার জিনিসটা আর কি ম্যান্ডেটরি না, কিন্তু দেখা যাচ্ছে যদি এজেড পেশেন্ট হয় টিচাররা কিন্তু তোমাকে বলবে না যে তুমি লিম্ফ নোড পালপেট করো। এটা তোমার বের করে নিতে হবে, এটা তোমার নিজের মাথা থেকে বের করে নিতে হবে, ওই জায়গাতেই বের করে নিতে হবে যে যেহেতু এজেড পার্সন আমার লিম্ফ নোড পালপেট করতে হবে। অনেক সময় স্যাররা এটা মাইন্ড করে বসেন, কেন তুমি লিম্ফ নোড পালপেট করলে না, উনি তো এজেড পার্সন। এটা গেল। আর হচ্ছে ইয়াতে গাইনি অ্যান্ড অপসে হচ্ছে আমরা কানিজ ম্যামকে পেয়েছিলাম, আর পেয়েছিলাম আর কানিজ ম্যামও ঠিক সেম, খুব স্পেসিফিক শুনতে পছন্দ করেন ম্যাম, ইলাবোরেট কোনো কিছু পছন্দ করেন না। আর কার্ড কোশ্চেন, বক্স বোর্ড কোশ্চেন যেগুলো, ওইগুলো না পারলে ম্যাম অনেক মাইন্ড করেন, মানে ম্যাম খুবই মাইন্ড করেন। বোর্ড কোশ্চেন অবশ্যই পারতে হবে, সাথে বোর্ড কোশ্চেনের সাথে যে অ্যাডিশনাল কিছু কোশ্চেন আছে, ক্রস কোশ্চেন বলে যেগুলো, কমন কোশ্চেন গুলো না পারলে ম্যাম অনেক মাইন্ড করেন। আর লং কেসে হিস্ট্রি প্রেজেন্টেশন, অপশন গাইনিতে হিস্ট্রি প্রেজেন্টেশন ইজ এভরিথিং। হিস্ট্রি যে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে না তাকে মোটামুটি ওখানেই মানে ফেল করানোর জন্য উঠে পড়ে লাগা হয় যেটা বলে, যদিও অনেক ক্রুয়েল শোনাচ্ছে, বাট এটাই। খুব সুন্দর করে লং কেস প্রেজেন্ট করতে হবে। তারপরে যদি পেশেন্টকে মানে পেশেন্টের কনসেন্ট নেওয়ার ব্যাপারটা, যে আমি কনসেন্ট নিয়ে পেশেন্টের কাছ থেকে কনসেন্ট নিয়ে আমি তাকে পরীক্ষা করেছি, তার বাচ্চাকে পরীক্ষা করেছি, বেবি এক্সামিনেশন করতে দেয়। আর হচ্ছে ভাইভার সময় হচ্ছে অবশ্যই কিছু কমন জিনিস থাকে যেগুলা দেখা যাচ্ছে যে বোর্ড যে ভাইভা কোশ্চেন গুলো ওখানে নাই, বাট ক্লাসে পড়ানোর সময় টিচার অনেক সময় অনেক কিছু এমফাসাইজ করে, ওইগুলো নোট করে রাখতে হবে, ওগুলো টুক করে রাখতে হবে। এবং তুমি দেখবা যে ম্যাক্সিমাম ভাইভাতে বা লং কেসের ক্রস কোশ্চেনেই হোক, ঘুরে ফিরে কিন্তু একই কথা বারবার আসছে, একই কোশ্চেন বারবার আসছে। হ্যাঁ, ক্লাসে যে কোশ্চেনের ক্লাসে যে লেকচার গুলো দেওয়া হয়, ওই লেকচার গুলো সুন্দরভাবে কালেক্ট করতে হবে, ওই লেকচার গুলো বুঝতে হবে। ওখানে টিচাররা বারবার যেগুলোতে এমফাসাইজ করছে ওই কোশ্চেন গুলোই আর কি প্রফে রিপিট করে। যতদিন পরীক্ষা হয় প্রত্যেক দিনই রিপিট হয়, রিপিটেড কোশ্চেন না পারলে আসলে পাস করার চান্স অনেক কমে যায়, টিচার অনেক মাইন্ড করে, সব টিচারই। আর রিটেনের ব্যাপারে যেটা বলবো যে রিটেন প্রিপারেশন নেওয়ার সময় আমাদের তোমরা যদি খেয়াল করে থাকো বিউপির কোশ্চেন দেখবা যে আমরা তো সবাই মোটামুটি আর কি গাইড পড়ে তারপরে রিটেন দেই, সব থেকে এক্সেপশনাল কোশ্চেনটা হচ্ছে বিউপিতে চলে আসছে, কোথাও আসে নাই বাট বিউপিতে আসছে। তো দেখা যাচ্ছে মোটামুটি সবকিছুই পড়তে হয়। তো আমি তোমাদেরকে বলবো যেটা, যে তোমরা এখন তো তোমাদের হাতে কিছুটা সময় আছে, তোমরা যখন প্রিপারেশন নিবে
তখন একদম গাইডের প্রথম পেজ থেকে শুরু করে একদম প্রথম ওয়ার্ডটা থেকে শুরু করে লাস্ট ওয়ার্ডটা পর্যন্ত যেই চ্যাপ্টার পড়বা পুরোটা একবার পড়বা। একবার পুরোটা পড়লে এরপরের পার্ট থেকে তুমি হচ্ছে পড়াটা মিনিমাইজ করে নিয়ে আসবা। তাহলে দেখবা যে মোটামুটি রিটেন ভাইভা অসপি সবকিছু কভার হয়ে গেছে। এটা আসলে একটা মিথ যে বিউপির কোশ্চেন পড়লেই কমন পড়ে যায়, বা ঢাকা ভার্সিটির কোশ্চেন পড়লে কমন পড়ে যায়, বা বোর্ড কোশ্চেন পড়লেই ভাইভা কমন। না, এটা মিথ। তোমাকে পুরোটাই পড়তে হবে। তুমি যেখানেই যাচ্ছ তুমি যতটুকু বাদ দিবা সেটা হয় অসপিতে চলে আসছে, না হলে রিটেনে আসছে, না হলে ভাইভাতে আসছে। আর দেখা যাচ্ছে যে সব টিচারই মোটামুটি জানে যে আমাদের প্রফের 2-3 মাস আগে থেকে আমরা ভাইভার বোর্ড কোশ্চেনের প্রিপারেশন নেওয়া শুরু করি, বোর্ড ভাইভা যেটা ওটার প্রিপারেশন নেওয়া শুরু করি। সো বোর্ড কোশ্চেন বাদ দেওয়া যাবে না। মেডিসিনের টিচাররা যেগুলা লেকচারে প্রতিনিয়ত পড়াতে থাকেন, নিউমোনিয়া, তারপরে নিউমোথোরাক্স, এরপরে হচ্ছে টিবি, এই এই কমন ব্যাপারগুলা এগুলা যেন কখনো মিস্টেক না হয়। কোথায় পারকাশনে কি সাউন্ড আসে, কার কোনটার ব্রেথ সাউন্ড কি হয়, এগুলো যেন কখনোই মিস না হয়। এগুলো আসলে টিচারের মুড টুড কিছু না। যে টিচারের কাছে এই কমন জিনিসগুলো মিস্টেক হবে সেই টিচারই মাইন্ড করবে। এন্ড ওখান থেকে আর কি ভাইভার তোমার তোমার লেভেলটা আর কি ডিটোরিয়েট হওয়া শুরু করে যখন এই কমন জিনিসগুলো মিস্টেক হয় আর কি। তো এই তো আমার আগে যারা এসে সবকিছু মোটামুটি সবকিছু কভার করেছে, আমি খুব শর্টে কভার করলাম আর কি। ইনশাআল্লাহ সামনে আরো কথাবার্তা বলবো, আরো ডিটেলসে কথাবার্তা বলবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে সবকিছু গুছিয়ে বলার জন্য। এখন মেজাবিন আপুর কাছে জানতে চাই যে ভালো ডাক্তার হওয়ার জন্য টেক্সট বুকের কোনো বিকল্প নেই, আবার শুধুমাত্র টেক্সট বুক পড়ে পরীক্ষার জন্য একটা গোছানো প্রস্তুতি নেওয়াটা একটু ডিফিকাল্ট। এক্ষেত্রে টেক্সট বুককে এক্সাম ওরিয়েন্টেড করে কিভাবে পড়া যায়? আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। টেক্সট বুক সবাই আসলে টেক্সট বুক নিয়ে আমরা সবাই ভয় পাই। টেক্সট বুক পড়াটা আসলে অনেক ডিফিকাল্ট, টাফ। আমার নিজের জন্য অনেক টাফ। আমিও টেক্সট বুকে পড়া ভয় পাই। আসলে গাইড বইয়ে আমাদের সবকিছু গুছানো থাকে। গাইড বইয়ে আমরা গাইড বইটা পড়তে চাই, ইজি হয়, এটা ঠিক। কিন্তু তোমার গাইড বইয়ে দেখা গেছে যে কিছু ভুল থাকে। আমি যেটা মানে আমি জানি না, বাট আমি যে এডিশন ফলো করছি, আমি যে দেখা গেছে যে কিছু ভুল থাকে যেটা হয়তো স্যাররা একসেপ্ট করে না। তো আমি একটা কাজ করতে পারি, যেটা আমি করেছি, যে আমি যেকোনো একটা টপিক পড়ছি, যেমন হচ্ছে এর আগে ভাইরা বললো যে স্পেশালি জারিন বললো যে তোমার একটা টপিক যখন পড়ছো গাইড ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়ে নাও। হ্যাঁ, আমি গাইড ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়লাম। জাস্ট একবার আমি একটু দেখে নিলাম যে গাইড বইয়ের প্রত্যেকটা টপিক নিচে রেফারেন্স দেয়া থাকে, রেফারেন্সটা ঠিক আছে কিনা। রেফারেন্সের বই দেওয়া আছে, আমরা যেটা ফলো করি, মনে করো মেডিসিনের জন্য আমি ডেভিডসন ফলো করতেছি, রেফারেন্সটা ডেভিডসন দেওয়া আছে কিনা। এটা যদি থেকে আমাদের স্যাররা বেশিরভাগ ডেভিডসন থেকে যদি আমরা বলে থাকি, তো ডেভিডসনটা বেশি একসেপ্ট করে সবাই। ডেভিডসন ইজ দ্য বাইবেল অফ মেডিসিন। সো আমি ওই জিনিসটা দেখে নিতে পারি যে রেফারেন্সটা ঠিক আছে কিনা। আরেকটা যেটা ইম্পর্টেন্ট আমার কাছে লাগে, যে আমি যে কোনো একটা টপিক পড়ছি আমি গাইড থেকেই পড়ি। আমার গাইড থেকে পড়া তো প্রবলেম নাই, কারণ গাইডের রেফারেন্স আমার ঠিক আছে, আমার বই থেকে দেওয়া আছে। তো আমি ওই টপিকটা আমার বইয়ে, ওই টপিকটা আমি বই খুলে রাখি, আমি ডেভিডসনে ওই টপিকটা খুলে রাখি। খুলে রেখে আমি যখন গাইডটা পড়ছি, দেখা গেছে যে গাইডে শর্টকাটে লেখা আছে, শর্টকাটে কিছু পয়েন্ট হয়তো বাদ পড়ে গেছে, বা কিছু পয়েন্ট আমি বুঝতে পারছি না। যেটা হচ্ছে ডেভিডসনের ওই টপিকটা আমি একবার চোখ বুলে নিলাম, আমি একবার দেখে নিলাম, তাহলে আমার বুঝতেও সুবিধা হয়। এবং একটু যদি আমার এটাতে টাইম লাগে, কিন্তু একবার তুমি যদি এটা পড়ে নাও, তাহলে দেখা গেছে কি পরবর্তীতে আমি যখন রিভাইজ দিতে যাচ্ছি, দেখা যাচ্ছে ওই টপিকটা আমি খুব তাড়াতাড়ি আমার আয়ত্তে চলে এসেছে। কারণ একবার বুঝে পড়লে বা একবার আমি যদি বইটা রিডিং নিই, বইয়ে অনেক সুন্দর ইলাবোরেশন থাকে, বইটা পড়লে একটু বোঝা যায় যে জিনিসটা কি, যেটা গাইডে থাকে না। গাইডে হয়তো শুধু পয়েন্ট করে দেওয়া আছে, আমি জিনিসটা বুঝতেছি না যে এটা কিভাবে আসলো। তো বই পড়লে এই জিনিসটা সুবিধা। কারণ বই এখন থরলি পড়া তো আমার পক্ষে পসিবল না। তো আমি গাইড খুললাম, আমি সেম টপিক আমি বইয়েরও খোলা রাখলাম, দিয়ে আমি জাস্ট একবার দেখে নিলাম, তো জিনিসটা আমি বুঝতে সুবিধা হলো।
গাইড পড়াটা ভুল না, আমরা সবাই গাইড পড়ে চলে আসছি, গাইড পড়ে সবাই চলে আসছি, কিন্তু গাইডের জাস্ট রেফারেন্সটা আমি যদি দেখি সেটা দেখাটা ভালো। আর ক্লিনিক্যাল যেমন রোজালিন আপু বললো, তারপর তোমার শাওন ভাইয়া বললো যে হচ্ছে তুমি কোন জায়গা থেকে পড়ছো এটা মেইন না, তুমি হচ্ছে সবকিছু গুছিয়ে রেখেছো কিনা। তুমি একটা টপিক পড়ছো, সাপোজ তুমি নিউমোনিয়াই ধরলাম যে আমি নিউমোনিয়াই পড়ছি, গাইড থেকে পড়ছি, ঠিক আছে সমস্যা নেই, আমি গাইড থেকে ডেভিডসন থেকে যে জিনিসটা পড়লাম বা আমার ডেভিডসন থেকে এই টপিকটা হয়তো মিস চলে গেছে, আমি ওই জিনিসটা হ্যান্ড নোট করে আমি গাইডেই ওখানে তুলে রাখলাম। সবকিছু আমার এক জায়গায় আমি যদি করে ফেলি, আমি আব্দুল্লাহ স্যারের বই থেকে হচ্ছে নিউমোনিয়ার এক্সরেটা দেখতেছি, আমি ওই ওই ক্লিনিক্যালের সাইন সিমটমস গুলো আমি ওই সেম জিনিস গাইডে তুলে রাখি। তো সব জিনিস আমার একটা জায়গায় চলে আসলো, আমার পড়তে সুবিধা হলো, আমার পরবর্তীতে এটাতে আমার সুবিধা হবে যে আমার রিভাইজ দিতে সুবিধা হবে, আমার সবকিছু গুছানো থাকলো। যেটা আমার শাওন ভাইয়া বললো যে হচ্ছে যে এখন গুছানোটা মেইন, এখন হচ্ছে গুছানোটা মেইন। তুমি কত টেক্সট বই পড়তেছো, তুমি কত জায়গা থেকে পড়তেছো, এই জিনিসটা মেইন না। তুমি গাইড ফলো করো সমস্যা নাই, তুমি তোমার মেইন টেক্সট বুক থেকে হ্যান্ড নোট করে সেই জিনিসটা গাইডে লিখে রাখো অথবা গাইডে তুলে রাখো। আর হচ্ছে স্যারদের লেকচার, স্যাররা হচ্ছে ভাইভাতে যেটা হচ্ছে ইন্টারনাল স্যাররাও যদি থাকে তো স্যারদের লেকচারার স্যাররা ওটাই একসেপ্ট করতে চায়। তো এই জিনিসটা মাথায় রাখা উচিত। আর হচ্ছে যে স্যারদের লেকচার যদি থাকে কোনো টপিকের, ওটা ওটা যদি আমি হচ্ছে আমার হ্যান্ড নোটে বা হচ্ছে আমি গাইডে, বা তুমি যদি টেক্সট বই পড়তে চাও তুমি টেক্সট বই হ্যান্ড নোট আকারে ওটা তুলে রাখো। ওটা তুলে রাখলে তোমার সুবিধা হবে যে তুমি ওই জিনিসটাই একই জায়গা থেকে গেল, তো আমার পড়তে সুবিধা হলো। আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি একটু বলতে চাই, যেটা আমি ফলো করেছি এবং আমার অনেক আহ, বলবো যে এটা আমি জানি না সবাই জানে, যে রিডিং পার্টনার, এই জিনিসটা আমার মানে খুবই 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 ইম্পর্টেন্ট লাগে। রিডিং পার্টনারটা যেটা যেটা ফাইনাল ইয়ারে আমার কাছে খুবই বেশি দরকার মনে হয়েছে, যে তুমি তোমার রিডিং পার্টনারের সাথে মানে জিনিসটা ডিসকাস করো। তোমার রিডিং পার্টনার সহ তুমি টেক্সট বুকটা সামনে রাখলা, তুমি যদি তোমার পড়তে গিয়ে কোনো কিছু মিস হয়ে যায়, তোমার রিডিং পার্টনার সেম জিনিসটা ও মিস নাও করতে পারে, তোমার ইজি হবে জিনিসটা। আমি মিস করে যেতে পারি, বা সে পড়তে গেল সে এই জিনিসটা ধরে ফেললো যে হ্যাঁ এই জিনিসটা মিস হয়ে গেছে, বা ডিসকাস করে পড়া, যে আমি একবার রিডিং পড়লাম আমি তাকে বললাম, ডিসকাস হয়ে গেল, সেই জিনিসটা বিলিভ মি সেই জিনিসটা অনেক বেশি আহ আহ মানে অনেক দিন ধরে তোমার ওই জিনিসটা বুঝবা, তোমার ওই জিনিসটা খুব তাড়াতাড়ি ক্যাচ করা যায়। যে জিনিসটা তুমি একা পড়লে, একা আমি মুখস্থ 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 এই জিনিসটা আসলে হয় না। এই জিনিসটা আমি পরবর্তীতে আমার ওটা রিকল করতে টাইম লাগে। তো রিডিং পার্টনারটা আসলে খুবই দরকার। এখনো যারা হচ্ছে চিন্তা করছো যে আমি একাই পড়বো, আমি বলবো প্লিজ রিডিং পার্টনার তুমি ঠিক করো। তুমি নিজেই দেখবা যে রিডিং পার্টনারটা খুবই ইম্পর্টেন্ট। তুমি তুমি যদি টেক্সট বইও পড়ো, তুমি একজন ডিসকাস করে পড়ো, তুমি তোমার রিডিং পার্টনারকে বলো যে আমি এটা পড়তেছি, আমি এটা বুঝতে পারিনি, তুই একবার দেখ। ও দেখলো, ব্যাস, মানে এটাতে অনেক বেশি আর কি হেল্পফুল হয়। আর মোটামুটি সব হয়ে গেল নোটও, আর বাকিরা সব ভালো মতো বলেছে। তোমার শান ভাইয়া, রোজালিন জারিন আপু, তোমার শাহিদুজ্জামান ভাই, সবাই খুব সুন্দর করে বলেছে, আমার আর কি বলার আর কিছু নেই। আর হচ্ছে আসলে আরেক একটা জিনিস শেষ পর্যন্ত বলতে চাই যে আম, ভয়ের আসলে কিছু নাই। আমরা আসলে ফাইনাল প্রফ, হ্যাঁ ফাইনাল প্রফ মানে এই জিনিসটা শুনলেই মানে আমরা নিজেরাও খুব মানে ভয়ে, কিন্তু মানে আল্লাহর উপর ভরসা রাখা। আমরা সবাই তোমার সিনিয়র ভাই বোন সবাই এটার মধ্যে দিয়ে পার হয়ে এখন আমরা এখানে। তো হচ্ছে আসলে কনফিডেন্স রাখা, তারপর হচ্ছে শরীর সুস্থ রাখা, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি অসুস্থ হয়ে গেলাম, আমি 2-3 দিন পড়তে পারলাম না, এটার চেয়ে আমি প্রতিদিনই অল্প করে পড়ি বাট আমি সুস্থ থাকি, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। তো আর এই তো মোটামুটি, আর কোনো কিছু থাকলে পরে ডিসকাস হবে। থ্যাংক ইউ। মেজবিন আপুকে। এবার আমি প্রশ্ন করছি স্বর্ণা আপুর কাছে, পরীক্ষার প্রস্তুতির জন্য রুটিন করে পড়াটা কতটা গুরুত্বপূর্ণ? আসসালামু আলাইকুম, আমি স্বর্ণা। পরীক্ষার প্রস্তুতির জন্য রুটিন করাটা আসলে দরকার। তোমার হচ্ছে এখন থেকে যদি বলি, তোমাদের তো ক্লাস এখন অনেক দেরি, তো তোমরা এখন তো শুরুতে হচ্ছে সবকিছু পড়বা, গুছাবা।
রুটিন করে পড়াটা দরকার হচ্ছে তোমার মানে ব্লক ফাইনাল শেষে 1 মাসের টাইমটা থাকে তখন। তোমার ফার্স্টে যদি মেডিসিন পরীক্ষা থাকে তুমি এটা সবার আগে শেষ করতে পারো। মানে মানে তোমার রুটিন অনুযায়ী যে সাবজেক্ট আগে আসবে সেটা তুমি আগে কভার দিয়ে ফেলো, যাতে তুমি পরে হচ্ছে সেকেন্ড টাইম রিভিশনের জন্য টাইম পাও। তুমি যদি একবার করে রিটেন দিতে যাও বা ভাইবা দিতে যাও কভার দিতে পারবা না। আর একই পড়া ভাইবার আগে দেখা যায় তোমার অনেকবার মানে তুমি পড়ার সুযোগ পাও। রিটেন একবার পড়তেছো, অসপির জন্য পড়তেছো, ভাইবার জন্য পড়তেছো, তাছাড়া তুমি ব্লকের টাইমেও কিন্তু সেম টপিকই পড়তেছো। এক টপিক বারবার পড়লে কনফিডেন্স লেভেলটাও একটু বেশি থাকে স্বাভাবিকভাবে। তো রুটিন যদি করতে বলে নর্মালি আমাদের হচ্ছে যে রিটেনের রুটিনটা হয় সেখানে মেডিসিনটা আগে হয়, তারপর সার্জারি, দেন গাইনি, অথবা মেডিসিনটা দিয়ে নর্মালি স্টার্ট হয়ে থাকে রুটিন। তো দেখা যাবে যে প্রথম যদি গাইনির জন্য মোটামুটি 5 থেকে 7 দিনের মতো টাইম রেখে, আর মেডিসিন সার্জারিতে বেশি বেশি টাইম দিতে হবে, কারণ যেহেতু ওখানে তোমার একে হচ্ছে মেডিসিনে তোমার ভাইবার কোনো কাট কোশ্চেন থাকে না, আর হচ্ছে তোমার সার্জারিতে কাট কোশ্চেন থাকে বাট অনেক ভাস্ট থাকে, পেপার 1 পেপার 2 মিলে মানে অনেক বেশি সিলেবাস থাকে। আর যেহেতু এখন পিডিয়াট্রিক্স হচ্ছে তোমার আলাদা একটা বোর্ড হয়ে গেছে, তো ওইটার প্রতি তোমার যথেষ্ট গুরুত্ব দিয়ে করতে হয়, ওইটার জন্য আলাদা টাইম দিতে হবে। তো তুমি মেডিসিনের মধ্যে ধরো যদি 10 দিন বা 12 দিন যদি মেডিসিনের জন্য রাখো, তুমি বোর্ড ওয়াইজ ভাগ করে পড়ো। তুমি যদি শুরুতে রিটেনের প্রিপারেশনটা যদি এই টাইমে নিয়ে নাও, তাহলে যে লাস্ট 1 মাস পাবো তখন তুমি ভাইবার জন্য টোটালি কনসেন্ট্রেট করতে পারবা। কারণ ঘুরে ফিরে পড়া একই, হয়তো কোনোটাতে একটু বেশি পড়া লাগতেছে, কোনোটাতে একটু কম পড়া লাগতেছে। গাইনির জন্য হচ্ছে তুমি যদি কোশ্চেনটা সলভ করে ফেলো, ভাইবার জন্য সেম। তোমার হচ্ছে ভাইবার মধ্যেও যখন তুমি রিটেন কোশ্চেন করবে, আমরা তো টোটালি গাইডটাই ফলো করি, সেখানে একই সাথে তুমি রিটেন কোনটা ভাইবা কোনটা লিখে ফেলো। লিখে ফেলার সাথে তুমি হচ্ছে যখন একটা টপিক পড়তেছো তখন হচ্ছে স্যার বা ম্যাডাম যে লেকচারটা নিল তোমার, সেখান থেকে স্যার ম্যাডামের তো কোনো না কোনো বই ফলো করতেছে, গাইনি ধরলে দত্ত ফলো করতেছে, তুমি তো দত্ত বই সম্পূর্ণটা পড়তে পারবা না। তো যে এক্সট্রা কয়েকটা কথা থাকে সেগুলো হচ্ছে তুমি তোমার গাইডের মধ্যে কোনো না কোনো সাইডে লিখে ফেলো। আর যদি বই পড়ে খোলা টাইম পাও, বা সবার তো ধৈর্য থাকে না, সবাই তো বই ফলো করে না, কেউ অনলি গাইডই পড়ে, বই পড়ে দেখতে চাইলে তোমার কাছে যদি কোনো লাইন ইম্পর্টেন্ট মনে হয় যে না এটা স্যার ধরতে পারে বা আমার ক্রস কোশ্চেন পর্যন্ত যেতে পারে, তুমি সেটাও তুলে রাখতে পারো। আর যখনই একটা টপিক পড়বা, পড়ার সময় হচ্ছে তুমি তোমার যে রিডিং পার্টনার থাকবে, মনে থাকতেছে না, তাকে পড়া দিবা বা তাকে বলবা যে তুমি পড়ে আমাকে একটু বলো, আমার শুনলে ভালো মনে থাকে। এক একজনের পড়ার টেকনিকটা এক এক রকম হয়, সবাই শুনে মনে রাখতে পারে না, বা আবার কেউ দেখা যায় একা পড়ে ভালো পারতেছে। তোমার যেভাবে সুবিধা হবে সেভাবে বলবা। আমরা কিভাবে বলতেছি, আমরা এইভাবে বলছি, এটা ফলো করতে হবে আমার কোনো কথা নেই। তুমি গত এর আগেও 3টা প্রফ দিয়ে আসছো, প্রত্যেক প্রফে রিডিং পার্টনার লাগে। তুমি যদি এর আগে রিডিং পার্টনার ছাড়া পড়ে থাকো, কিন্তু এখন যদি ডিসকাস করো তোমার জন্য ভালো, কারণ যেহেতু এটা হচ্ছে ক্লিনিক্যাল বেস, তোমাকে স্যারের সামনে হচ্ছে ইনস্ট্যান্ট অ্যান্সার দিতে হবে। তোমাকে হচ্ছে টু দা পয়েন্ট একটা কোশ্চেন করলো, তুমি ওই অ্যান্সার দেবে এরকম। তোমাকে যদি একটা কোশ্চেন করে পেশেন্ট বেসিসে একটা কজ জিজ্ঞেস করে, তখন তুমি একটা ওল্ড এজে যে কজ গুলো হবে ইয়াঙ্গার এজে সেম কজ গুলো হবে না। তোমাকে এভাবে ভাগ করে এখন থেকেই পড়া গুছাইতে হবে, না হলে হচ্ছে লাস্ট 1 মাসে এগুলো কাভার দেওয়া খুব কষ্ট হয়ে যায়। আমাদের সময় যেটা হয়েছে, আমরা লকডাউনের জন্য বাসায় প্রথম কয়েক মাস পড়তে মানে কি পড়বো কিভাবে পড়বো গুছাইতে কিছু পারিনি। ব্লকে গিয়ে এই জন্য আসলে রিটেন ভাইভা একসাথে সবকিছু প্রিপারেশন নেওয়া আসলে অনেকটা। আর সার্জারির কথা যদি বলো তাহলে হচ্ছে এটার মধ্যে হচ্ছে পেপার 2টা তুমি আগে পড়লে ভালো হয়, আর পেপার 2 রিটেনের সিলেবাসটাই অনেক হিউজ। ভাইভার মধ্যে ঘুরে ফিরে কাট কোশ্চেন গুলো রিটেন করলে কাট কোশ্চেন তোমার 80% কাভার হয়ে যায়, এক্সট্রা কিছু কোশ্চেন করতে হয়। যেহেতু রিটেনের সিলেবাসটাই অনেক হিউজ, ইভেন হচ্ছে তোমার কোশ্চেন যেটা আছে সেটার মধ্যে তুমি সবকিছু কমন পাবাও না। নার্ভাস হওয়ার কিছু নাই, যা পড়ছে এগুলো থেকে ইনশাল্লাহ পাস হয়ে যাবে। কিন্তু যা পড়ছে এগুলো ভালোভাবে পড়তে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। আর হচ্ছে বারবার পড়তে হবে, এগুলো একবার পড়লাম আমি ব্লকে গিয়ে আরেকবার পড়ে ফেলবো মনে থাকবে, এরকম আসলে সম্ভব না। এখন যেহেতু ওয়ার্ড ক্লাস চলতেছে, তুমি ওয়ার্ডের সময় মেডিসিন চলে মেডিসিনটা পড়ো, পেডিয়াট্রিক্স চলে পেডিয়াট্রিক্স পড়ো, পড়াগুলা এখনই গুছায় রাখো যাতে হচ্ছে পরে তুমি সবকিছু একটা ক্লিয়ার পাও। আর হচ্ছে মেডিসিনের জন্য তুমি যখন রিভিশন দিবা তখন তুমি পেডিয়াট্রিক্সটা দিয়ে আগে শুরু করো, কারণ পেডিয়াট্রিক্স এর টপিক আর মেডিসিনের টপিক কিন্তু ওভারল্যাপ করে। শুধু তোমার যখন ট্রিটমেন্ট প্রোটোকলে যাও তখন হচ্ছে কিছুটা চেঞ্জ আসে ডোজে। আবার হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যে ওষুধটা আমি আগে দিব, বড়দের ক্ষেত্রে ওটা আমি আগে দিব না, আর বড়দের ক্ষেত্রে হচ্ছে কিছু ডিজিজের ইম্পর্টেন্সটা বেশি আসে, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে এগুলা কম। বড়দের ক্ষেত্রে যেমন তুমি সিওপিডি পাবা, তারপর হচ্ছে অ্যাজমা, টিবি। বাচ্চাদের ক্ষেত্রে তুমি ব্রঙ্কিয়াল অ্যাজমাটাই সবচেয়ে বেশি কমন, তারপর সেকেন্ড হচ্ছে নিউমোনিয়া। তারপর যদি রেসপিরেটরি সিস্টেমে যা বাচ্চাদের ক্ষেত্রে টফি, সিডিএসি এগুলো ইম্পর্টেন্ট, বড়দের ক্ষেত্রে আবার এগুলো ইম্পর্টেন্ট। ওদের ক্ষেত্রে ইএমআই, তারপর তোমার ধরো হার্ট ফেলিওর এত না, এগুলো ঘুরে ফিরে। আর এভাবে রুটিন করলে মানে রিটেনের রুটিন অনুযায়ী যদি তুমি তোমার লাস্ট 1 মাসের রুটিনটা করো তাহলে কাভার হয়ে যাওয়ার কথা।
আমরা এইভাবেই করে আসছি। জি, অসংখ্য ধন্যবাদ আপু। এখন শাওন ভাইয়ের কাছে আবার একটু ফিরে যেতে চাই। তো ভাইয়া, আমাদের মেডিসিন ও সার্জারিতে প্রিপারেশনে তো অনেকটা টাইম চলে যায়, সেক্ষেত্রে পেডিয়াট্রিক্স, আই, ইএনটি এই সাবজেক্ট গুলোতে অল্প সময় কিভাবে ভালো একটা প্রস্তুতি নেওয়া যায়? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ নাজমুল। আসলে আমাদের বাকি যারা বলেছেন এতক্ষণ অনেক অনেক ইম্পর্টেন্ট কথা বলছে, তো প্রায় সবকিছু কভার হয়ে গেছে। তবুও আমার কাছে মনে হচ্ছে আমি মানে সবার কথা শুনতে শুনতে কয়েকটা কথা মনে পড়ছে, কয়েকটা পয়েন্ট, এগুলো একটু বলি, তাতে সবকিছু কভার হয়ে যাবে। তো কিভাবে কি পড়বো প্রিপারেশন, বা আবারও সেম কথা, মেডিসিন পড়তে হতে পেডিয়াট্রিক্স কিভাবে পড়বো, সার্জারি পড়তে পড়তে আইএনটি কিভাবে পড়বো, সেগুলো আসলে পড়াটা মোটামুটি ইজি, বুঝছো? ইজি এই জন্য বলতেছি, সিলেবাসটা অনেক বড়। তুমি যদি সিলেবাসের দিকে তাকাও, জিনিসটা অনেক বড়, কিন্তু তুমি এটাকে খুবই স্ট্র্যাটেজি একটা ওয়েতে না পড়তে হবে। কিভাবে? ফর এক্সাম্পল, যে কোনো একটা ডিজিজ তুমি পড়লা, এখন এই ডিজিজটা তুমি যেখান থেকেই পড়ো, বই থেকে পড়ো আর গাইড থেকে পড়ো, সব জায়গায় কিন্তু অনেক বড় একটা ম্যানেজমেন্ট আছে। তো আমি কি করব, আমি এত কিছু আমি যদি এখন নতুন পড়ে থাকি, আমি যদি আগে পড়ে থাকি সেটা অন্য হিসাব। আমি বলতেছি যারা একদম নতুন পড়তেছো বা নতুন নতুন শুরু করবে বা কিংবা ভুলে গেছো, আমি যদি এই মুহূর্তে পড়ে থাকি, তাহলে আমি কি করব, আমি না সবকিছু একসাথে পড়বো না, আমি ঠিক সেটাই পড়বো যেটা যেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধরো সিমটম তো অনেকগুলোই আছে, তাই না? আমি ঠিক সেই সিমটম গুলো পড়বো যেটা একদম ক্লাসিক্যাল সিমটম, মানে এই সিমটমটা না বললে কি হবে ভাই, আমার ফেল হয়ে যাবে। হ্যাঁ, এরকম সিমটম গুলো। ম্যানেজমেন্ট তো অনেকগুলো আছে, কিন্তু আমি ট্রিটমেন্ট প্রোটোকলে ঠিক প্রথম কোন ম্যানেজমেন্টটাই হবে এরকম করে দিই, এরকম করে আমাকে পড়তে হবে, বুঝতে পারছো? এভাবে করলে পড়লে না পড়াটা একদম ছোট হয়ে যাবে। মানে আমি এই ট্রিটমেন্ট থেকে এই 3-4 লাইন একদম অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দেখবা যে, মানে রিটেনে তো অনেক কিছু লেখা যায়, ভাইভাতে দেখবা যে বলবো যে একদম ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট কি, হ্যাঁ, অথবা ইনিশিয়েট মানে একদম ইনিশিয়াল ম্যানেজমেন্টটা কি হয়, তারপর হচ্ছে ড্রাগ অফ চয়েস কি, এরকম আমাকে এই জিনিসগুলো পড়তে হবে। এখন এই জিনিসগুলো অনেক সময় কি হয়, বইতে লেখা থাকে, অনেক সময় নোটে লেখা থাকে, অনেক সময় কোথাও লেখা না থাকলে টিচাররা বলে দেয় যে, বা পড়ার সময় আমরা বুঝে যাই যে এই জিনিসগুলো পড়তে হবে। আর যখন আমার কোনোটাই বুঝবো না, তখন এই কাজ করবো যে ডেভিডসন থেকে পড়া, যেখান থেকে পড়ো, সিরিয়ালে প্রথম যেগুলো আছে মনে করবো ওগুলো হচ্ছে ট্রিটমেন্ট, মানে লেখাই থাকে আসলে। তো যেটা বলতেছিলাম, সার্জারি তো আমরা সবসময় পড়ি, এখন আইএনটিতে কিভাবে পড়বো? তুলনামূলকভাবে সবাই বলছেন আইটা একটু বড়, আই বড়, তবে আমাকে পড়তে হবে ছোট ছোট করে। আর ইএনটিটা ছোট, তবে আমি এবার ইএনটিটা ভুলে যাইতাম বেশি। তো সেই জন্য এই জিনিসগুলো সেম, আবারও একই কথা। তুমি যদি ভাইবা কোশ্চেন পড়ো, ভাইবা কোশ্চেন দেখলা, তুমি যদি রিটেন পড়ো, রিটেন থেকে দেখলা, সুন্দর করে পড়ে মানে পড়ে নিলা। আমি একটু কয়েকটা টপিক একটু বলি, একটু মেডিসিন থেকে স্টার্ট করি। যারা পরে দিয়ে শুনবে তারা এই জিনিসগুলো একটু মাথায় রাখো। যারা আবারও বলতেছে, যারা অনেক পড়ছো, লাইক ফর এক্সাম্পল যে এমআই পড়ে ফেলছো, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পড়ে ফেলছো, সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া পড়ে ফেলছো, সে সামনের দিকে অগ্রসর হবা। কিন্তু যে এগুলো পড়ো নাই, সে এখান থেকে অগ্রসর হবা। কারণ আমাকে আগে কি করতে হবে, আমাকে আগে পাস লেভেলটা কনফার্ম করতে হবে, আমাকে আগে বেসিক ট্রিটমেন্টটা জানতে হবে, তারপরে আমি সামনের দিকে যাব। তো মেডিসিনের মধ্যে যদি আমি একটু দেখি, ফর এক্সাম্পল তোমরাই বুঝবে, আমি একটা এক্সাম্পল দিই। সিবিএস এর মধ্যে আমাকে পড়তে হবে কি, এমআই, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সুপ্রাভেন্ট্রিকুলার ট্রাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ট্রাকিকার্ডিয়া আর হার্ট ফেলিওর, এটা আমাকে পড়তে হবে। ঠিক এই জিনিসগুলো যখন আমি পড়বো, আমি পেডিয়াট্রিক্স এর সিবিএস এর মধ্যে যাই, ওই যে বলেই দিল একটু আগে, আমি এখানে কি পড়বো, আমি পড়বো টপ পড়বো, ভিএসডি পড়বো, এবং আলটিমেটলি এগুলো এন্ড প্রোডাক্ট হচ্ছে বা রেজাল্ট হচ্ছে হার্ট ফেলিওর। আমি একটু ছোট বাচ্চাদের হার্ট ফেলিওর একটু ম্যানেজমেন্টটা পড়ে ফেললাম। রেসপিরেটরি যদি আমি আসি, আমি মেডিসিনের মধ্যে রেসপিরেটরি পড়বো কি, অ্যাজমা, সিওপিডি, আবারও সেম কথা, নিউমোনিয়া, প্লুরাল ইনফেকশন, এগুলো পড়ে ফেলবো। টিবি যারা একটু ভালো করবা তারা চলে যাবে সিস্টিক ফাইব্রোসিস, সার্কোইডোসিস, এগুলোতে পড়বা। এগুলো হচ্ছে মানে তোমার নাইস টু নো, আর আগেগুলো ছিল মাস্ট টু নো। আবার পেডিতে গেলে, পেডির মধ্যে আমি কি পড়বো, ব্রঙ্কিয়াল অ্যাজমা পড়বো, নিউমোনিয়া পড়বো, আর কি, আর 2 বছরের বাচ্চাদের মানে 2 বছর বয়সের আগে সবচেয়ে বেশি কি হয়, ব্রঙ্কিওলাইটিস। আমি একটু এখানে ব্রঙ্কিওলাইটিসটা পড়বো, খুব সুন্দর করে আবিদ হোসেন মোল্লা স্যারের মধ্যে লেখা আছে। তাহলে তুমি দেখো আলটিমেটলি পড়াটা কিন্তু সেম, বুঝতে পারছো? পড়া একদমই সেম। তুমি যদি একটু টেকনিক সহকারে পড়তে পারো, তাহলে এই জিনিসগুলোকে আমি পুরো রেসপিরেটরি জিনিসগুলোকে, হোক সেটা মেডিসিন হোক সেটা পেডি, আমি পুরো রেসপিরেটরি জিনিসকে কি করবো, সুন্দর করে খাতার মধ্যে একটা নোটের মতো করে ফেলবো, একবারে সিমটম দেখে সুন্দর করে এক পাশে অ্যাজমা, সিওপিডি, অমুক তমুক সব লিখে সিমটম লিখবো, ইনভেস্টিগেশন লিখবো, এরকম করে ট্রিটমেন্ট লিখবো। এবং অবশ্যই 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 একটা কথা মনে রাখতে হবে, ছোট বয়সে মানে 4th ইয়ার পর্যন্ত যেটা হচ্ছে সেটা হলো যে যত বেশি খাতার পৃষ্ঠা ভরায় ফেলতেছি ততই বেশি নাম্বার পেয়ে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু দেখো এখন যদি ফাইনাল ইয়ারে এসে প্রফের মধ্যে এসে যদি আমি ইনভেস্টিগেশন 10টা লিখে ফেলি, এটা কিন্তু আমার ক্রেডিট না। কারণ কি, আমরা স্বভাবতে মানুষের কি করি,
এই যে তোমার হসপিটালে গেলে যে ডাক্তার বেশি টেস্ট দেয়, আরে এই ডাক্তার কি এবং ডাক্তার টেস্ট দিয়ে দিছে 10টা, কি হইলো? দেখো আমরা নিজেরাই বলি, তাহলে আমি যদি খাতার মধ্যে 10টা ইনভেস্টিগেশন লিখে ফেলি, এটা কোনো মানে আছে? আমাকে কি ভালো ডাক্তার বলবে? তুমি তো এখন ঠিক ডাক্তার হওয়ার দ্বার প্রান্তে, সো তোমাকে কি করতে হবে? ফার্স্ট ইনভেস্টিগেশনটা লিখতে হবে, যে প্রথম 3টে ইনভেস্টিগেশন কি, মানে কোশ্চেন অনুযায়ী। কোশ্চেনের মধ্যে যদি বলে দেয় সে আলট্রাসাউন্ড এক্সরে করে আসছে, তুমি পরবর্তীতে সিটি এমআরআই তে যাও। যদি সে না বলে, তুমি প্রথমে আলট্রাসাউন্ড আর হচ্ছে এক্সরে দিয়ে শুরু করো। তুমি প্রথমেই তো সিটিতে যাওয়ার দরকার নাই, এমআরআই তে যাওয়ার দরকার নাই। বুঝতে হবে কোনটা আমার ইনভেস্টিগেশন অফ চয়েস। ট্রিটমেন্টের বেলাও সেম। তো এভাবে করে 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 কি করবা, ছোট ছোট জিনিস, মানে আজকে থেকে, মানে ঠিক এই মুহূর্ত থেকে, একটু পর থেকে তোমরা যারা পড়তে বসবা বা একটা পড়ার দৃঢ় সংকল্প নিয়ে বসবা, তাদের যদি একটা মানে কি বলবো, একটা কনক্রিট সলিউশন যদি তুমি পেতে চাও বা হচ্ছে সিলেবাস পেতে চাও, তাহলে তুমি আজকে থেকে কি করবা, এই সিলেবাস গুলো, এই ছোট ছোট সিলেবাস গুলো, তোমাদের কিন্তু টপিক আছে, মানে গাইড দেখে পড়ো। গাইডের মধ্যে সুবিধা কি, গাইডের মধ্যে একদম সুন্দর করে প্রত্যেকটা সিস্টেমের কি কি জিনিস আছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, সিরিয়ালে দেয়া আছে, পাশে বোর্ডের কোশ্চেন লেখা আছে, এটা সুবিধা হয় আর কি। ওই টপিক গুলা পড়ে ফেলবা। যেমন আবার বলি নেফ্রোলজি, নেফ্রোলজি থেকে আমার মেডিসিনের মধ্যে কি ইম্পর্টেন্ট, একেআই ইম্পর্টেন্ট, সিকেডি ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এগুলো আমাদের পড়তে হবে। তারপরে রেনাল ডিজিজ, আলটিমেটলি রেনাল ফেলিওর, এগুলো একটু আমাকে পড়তে হবে। ডায়ালাইসিস একটু ক্রাইটেরিয়া পড়তে হবে। আবার দেখো এই নেফ্রোটাই, এই ইউরোলজিটা কি আছে আমার, কোথায় আছে? সার্জারিতে আছে। এখন খেয়াল করো, একেআই যদি আমার ট্রিটমেন্টটা, তো মেইনলি কি ট্রিটমেন্ট আমি জানি, একেআই এর মেইন ট্রিটমেন্ট হচ্ছে আমার মেডিসিন। এখন একেআই কি আমার সার্জারিতে আসবে? কখনোই আসবে না। সার্জারিতে আমার কোনটা আসবে? সার্জারিতে ঠিক সেটাই আসবে যেটা আমার সার্জারি লাগবে। আমার আসবে ইউরিনারি স্টোন। এখন এই স্টোনটা যে কিডনিতে হইতে পারে, ট্র্যাক্টে হইতে পারে, যেখানে ইচ্ছে সেখানে। আমার আসতে পারে কি প্রোস্টেটের কার্সিনোমা হইতে পারে। মানে আমাকে দেখো একই জিনিস আমি এটা এখানেও পড়বো, সেখানেও পড়বো, সেমই পড়বো, শুধু যেটার দিকে আমার সার্জারিটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমার সার্জারিতে চলে যাবে, যেটাতে মেডিসিন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সেটা আমার মেডিসিনে আসবে। এভাবে করে করে সুন্দর করে ভাগ করে মানে পড়ে ফেলবো। তো এখন এখানে একটু ব্যাপার বলি, মেডিসিনের মধ্যে পেডিটা আমাদের সবচেয়ে কম পড়ি। এখন পেডিতে আমি এটা বলবো না যে আজকে তুমি একদম নেলসন পড়ে ফেলো, না, দরকার নাই ভাই, এখন এতদিন পড়ো নাই, আলটিমেটলি পড়ার দরকার নাই। আবারও বলতেছে যারা পড়ে ফেলছো তাদের কথা বাদ। আমরা কি করবো, আবিদ হোসেন মোল্লা স্যারটা পড়বো, একদম সুন্দর আছে, মোটামুটি পৃষ্ঠাগুলো বেশ ভালো, পড়তে কিন্তু আরাম। আমরা কি করবো, পৃষ্ঠাটা উল্টাবো, পৃষ্ঠা উল্টে উল্টে উল্টে। দেখো আমরা কিন্তু একটা জিনিস ভুলে গেছি, মেডিকেল অ্যাডমিশনের সময় আমরা কোন জিনিসগুলো পড়তাম, তোমাদের যদি একটু মানে খেয়াল করো, আমরা পড়তাম বোল্ড করা লাইন গুলো, আমরা পড়তাম বক্স গুলো। কারণ এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি মেডিকেলে ভর্তি পরীক্ষা বক্স থেকে বেশি আসে, বোল্ড করা লাইন থেকে বেশি আসে, চার্ট থেকে বেশি আসে। তাহলে আজকে আমরা পড়ার সময় ঠিক সেই কাজটাই করবো। ডেভিডসন পড়ি আর হচ্ছে আবিদ হোসেন মোল্লা স্যার পড়ি, যাই পড়ি না কেন, একদম উপরে দেখবা কি বাম পাশের মধ্যে কি আছে, আমার ওই যে সূচিপত্রের মধ্যে যেরকম থাকে না ইন্ডেক্সের মতো, এরকম 2-3টা লেখা আছে। ফর এক্সাম্পল, আমার আসলে এই মুহূর্তে মনে আসতেছে না, ধরলাম আমি ব্রেথলেসনেস, সাপোজ আসলো আর কি, ধরো আবিদ হোসেন মোল্লা স্যারের বইয়ের মধ্যে আছে সাপোজ, বা রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, দেখবা যে ওখানে আবিদ হোসেন মোল্লা স্যার একদম প্রথমে লেখা আছে ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, তারপর হচ্ছে নিউমোনিয়া, অমুক তমুক লেখা আছে। মানে তুমি বুঝতে পারলা যে হ্যাঁ আমার এগুলার মেইন কজ হচ্ছে এই জিনিসগুলো, এই 4টা হলো আমার মেইন কজ। দেন পরে ওই পুরো চ্যাপ্টারে কি করছে, ওই 4টা জিনিস বা 5টা জিনিস ইলাবোরেট করছে। তাহলে কি হলো, আমার প্রথমে কজটা জেনে ফেললাম, মানে পেডিয়াট্রিক্স গ্রুপের সবচেয়ে ইম্পর্টেন্ট কজগুলো। তারপর আমি কি করলাম, বই দেখে পড়ে ফেললাম, বইয়ের মধ্যে কোনগুলো পড়লাম, বক্স গুলা পড়লাম। আর তোমরা এতদিনে পড়ে ফেলছো, নতুন করে শেখার কিছু নেই, তুমি যথেষ্ট ভাই ভালো পারো, ভালো জানো, তোমরা ঠিক বুঝতে পারবা যে কোনটা বেশি আমার ইম্পর্টেন্ট, কোনটা কি। এমনি তো আর এতদিন পর্যন্ত এতদূর পর্যন্ত আসো না, তোমরা খুব ভালো করে জানো। তো এইভাবে করে পেডিয়াট্রিক্স পড়তে হবে। সাধারণত হয় কি, আমরা ওই যে মেডিসিন পড়তে পড়তে পেডিটা পড়ি না, কিন্তু ভাই ওই যে আগের কথা, ফেল করলে ফেল, সবই ফেল হয়ে যাবে, তখন কি করতে হবে, মেডিসিন পেডি সব আবার দিতে হবে। তো সেই জন্য আমরা কি করবো, ওই যে ওভাবে করে করে সাবজেক্ট ওয়াইজ, মানে টপিক ওয়াইজ সুন্দর করে করে আগাবো। এখন এই টপিক গুলা কোনগুলো ইম্পর্টেন্ট, এটা আবারও কথা, ওই যে রিটেন অথবা তোমাদের আছে, গাইড আছে, অথবা তোমাদের ভাইভা আছে, ওখানের মধ্যে টপিক গুলো সুন্দর করে লিখা আছে। আমি শুধু শুধু বলে টাইম নষ্ট করবো না, এভাবে করে করে তুমি পড়বা। এখন আরেকটা ব্যাপার আসি আমি, কি স্যার, তোমরা যে জিনিসটা ভুলে যাও সেটা হচ্ছে সাইকিয়াট্রি আর স্কিন, এই দুইটা কিন্তু ভুলে যাও। এখন আমার যদি এক্সটার্নাল, আমার যদি এক্সটার্নাল সাইকিয়াট্রি থেকে তো বেশি একটা আসে না, যদি এক্সটার্নাল আর স্কিন থেকে, তাহলে স্বভাবতই তোমার স্কিনের কোশ্চেন ধরবে। আর যদি স্কিনের কোশ্চেন গুলো তুমি না পারো, তাহলে কি মানে একটু নাম্বারটা কমে যাবে না, উনি কিন্তু মানে বেশি একটা মার্কস দিবে না। তো সেই জন্য আমরা ভুলে যাই। সাইকিয়াট্রি থেকে তো বেশি একটা পড়ার আসলে কি বলবো, কেউ ঠিকমতো বেশি একটা হয়তো পড়ে না। যাই হোক তোমরা পড়ো অল্প কয়টা, ওই যে ছোটবেলাতে পড়ে আসছি হ্যালুসিনেশন, ডিলিউশন, একটু সাইকোট্রপিক ড্রাগ কি কি আছে। ফোর্থ ইয়ারে কিন্তু ফার্মাকোলজিকে সব ড্রাগ করে ফেলছো, এখন শুধু এখানে এসে শুধু যোগ করবা। টোটাল গুনে গুনে 5-6টা কোশ্চেন পড়ে মানে এবিসি নলেজটা কি অন্তত রাখবা। আর স্কিনের কথা যেটা বলি, স্কিনে যেহেতু আমার রিটেনে কিন্তু স্কিনে কোশ্চেন আসে, অস্পিতে কিন্তু স্কিনে কোশ্চেন আসে, তারপরে তোমার ভাইভাতে স্কিন ধরে। যেহেতু এগুলো ধরে মেডিসিনের মধ্যে, এই জিনিসটা ভোলা যাবে না। কোনগুলা পড়বো, কমন ডিজিজ কি কি আছে তুমি জানো, আমাদের সবচেয়ে কমন রোগ কি হয়,
টিনিয়াসিস সবচেয়ে কমন, টিনিয়াসিস, এক্সিমা, স্ক্যাবিস, এগুলো সবচেয়ে কমন হয়, ঠিক আছে না? আর হসপিটাল সেটিং এ যদি যাই তাহলে সবচেয়ে বেশি কি দেখি, সোরিয়াসিস, সবাই কিন্তু পড়ছে কম বেশি, সোরিয়াসিস, অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন, এগুলো কিন্তু স্টেভেন জনসন সিনড্রোম, সবাই কিন্তু কম বেশি পড়ছো। তো এই জিনিসগুলো দাগায় ফেলবা, দাগা 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 সুন্দর করে। আবারও বলছি, পড়া তুমি যেখান থেকে ইচ্ছে ওখানেই পড়ো, কোনো সমস্যা নেই, বাট মেইন জিনিসটা, মেইন ইনভেস্টিগেশন, মেইন ট্রিটমেন্ট, মেইন সিমটম, মেইন সাইন, এগুলা মাস্ট, এগুলা নোট করে রাখবাই। মানে সবকিছু ভুলে গেল, এগুলা ভুলবা না। কারণ ভাই দেখো, এই যে বললাম তো, আজকে তুমি মানে পড়তেছো, কালকে তুমি ডাক্তার। এখন সবচেয়ে কষ্টকর বিষয়, এই জিনিস ব্যাপারটা একটু বলি, কষ্টকর বিষয় হলো, আমি ধরো এই যে এত কিছুর মূল উদ্দেশ্য কি, আমি ডাক্তার হব। এখন আমি যদি ধরো ঠিক মতো পড়াশোনা একটু কম করি, হয়তোবা ভাই পাশ করে গেলাম, বুঝছো না, পাশ করে গেলাম, সারা পাশ করায় দিল বাই করলো। কিন্তু আজকে আমি যদি আমার বাসায় কারো কেউ অসুখ হয়েছে, আমার মা বাবা কারো অসুস্থ হয়েছে, আমি যদি তার ডায়াগনোসিসটা না করতে পারি, আমি যদি তাকে একটা ওষুধ লিখতে গিয়ে যদি আমার হাতটা কাঁপে যে ইস আমি যেটা লিখলাম এটা কি ঠিক হইলো কিনা, বা ডাক্তারের কাছে ডাক্তারকে একটু বলি আমি যে লিখতেছি এটা মনে হয় অ্যাডভার্স ইফেক্ট কি হবে আমি তো জানি না, এই জিনিসটা যদি আমি মানে এখনই আমার হয়, তাহলে আসলে আমি কি ডাক্তার হিসাবে সার্থক হইতে পারলাম না, বা ছেলে হিসাবে সার্থক হইতে পারলাম না। তো সেই জন্য পড়বা এমন করে ভাইয়া যে আজকে যদি আমার মা বাবার অসুখ হয়, আমি যাতে ইনিশিয়াল সিমটোমেটিক ট্রিটমেন্টটা দিতে পারি। কারণ ওই তোমাদের আর আমাদের নলেজ সেম, মাঝখানে শুধু একটা কি পরীক্ষা, আর কিছু না। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। সার্জারি, জেনারেল সার্জারির মধ্যে যদি আমি একটু বলি, কোশ্চেন প্যাটার্নটা সব সেম আগের মতোই পড়বা। ওখানে অর্থোপেডিক্স থেকে বেশি কোশ্চেন আছে, একটু অর্থোপেডিক্সটা পড়বে, একটু প্রিন্সিপাল অফ সার্জারিটা বেশি পড়বা, অর্থোপেডিক্সটা বেশি পড়বা, ট্রমাটোলজি এগুলো একটু বেশি করে পড়তে হবে। ইএনটি আর আই এর মধ্যে আবারও সেম কথা, ইয়ার নোজ থ্রোট, এখানে প্রত্যেকটা থেকে কিন্তু ইম্পর্টেন্ট কিছু আছে। এখন তোমরা দেখবা মানে অলরেডি তোমরা পড়ে ফেলছো, তবুও যদি আমি একটু বলি যে ইয়ার থেকে কোন জিনিসটা মানে পড়তেই হবে, সেটা হলো আমার ইয়ার থেকে সিওএসওএম, সিওএসওএমটা পড়তেই হবে, মানে সিওএসওএম পড়া ছাড়া হবে না, ঠিক আছে? তারপরে আমি যদি সেই জন্য আই এর মধ্যে ওই যে আগের জিনিস, মেইন ট্রিটমেন্ট, মেইন ইনভেস্টিগেশন, মেইন ট্রিটমেন্ট অফ চয়েস, এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, পড়তে হবে সুন্দর করে। তো এইভাবে মোটামুটি পড়লে, আজকে থেকে তোমরা পড়লে, মানে এতক্ষণ আমার মেইন কথা সারমর্ম যেটা যদি এক লাইনে বলি ভাইয়া, তোমরা মানে প্রত্যেকটা জিনিসের চয়েসটা পড়বা, যেটা মেইন, এটা ইনিশিয়াল, এটা বেস্ট, এই জিনিসগুলো পড়বা। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা না জেনে ডাক্তার হব না ভাই, না জেনে ডাক্তার হইলে আজকে যদি আমার হাতে কারো মানে কেউ ভালো না হইলো, ঠিক আছে অন্য ডাক্তার আছে তাকে ভালো করলো, বাট আমার একটা ওষুধের মানে একটা ভুল ওষুধের কারণে, আমার একটা ভুল ম্যানেজমেন্টের কারণে, ভুল ডায়াগনোসিসের কারণে যদি ওই মানুষটা কিছু হয়, আর সেটা যদি আমার পরিবারের কেউ হয়, তাহলে আসলে এর চেয়ে বড় আফসোসের কিছু থাকবে না। তাহলে ডাক্তার হয়ে পুরো জীবনটা বিতা। সেই জন্য নিজের জন্য, নিজের পরিবারের জন্য আগে ডাক্তার হবো, তারপরে সমাজের জন্য ডাক্তার হবো। এই জিনিসটা একটু মাথায় রাখলে হবে, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহই যথেষ্ট। জি ভাইয়া, ভাইয়া এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে স্বভাবতই ছেলেরা মেয়েদের তুলনায় একটু হলেও কম পড়াশোনা করে। তো হ্যাঁ। এই অল্প সময়ে এত বড় একটা সিলেবাস কিভাবে মানসিকভাবে শান্ত থেকে শেষ করা যায়, একটু যদি আচ্ছা, ডিরেকশন দিতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে এখানে যদি আমি মানে ঠিক মতো মানে আমার ওপিনিয়নটা বলতে যাই, তাহলে তো মানে এখানে একটা মানে বায়াসনেস চলে আসে। নিঃসন্দেহে আমি ছেলেদের পক্ষেই কথা বলবো, তবুও আমি প্রথমে বলি যে ছেলেরা কম পড়ে, এটা কিন্তু ঠিক না। আসলে ছেলেরা কিন্তু পড়ে, না পড়লে তো হবে না, ছেলেরা আসলে পড়ে। এবং দিন শেষে দেখবা যে মানুষের 100 জন মানুষ যখন ইয়ে করতে যায়, একটা ডাক্তার দেখাইতে যায়, আমি কিন্তু এটা স্বীকার করে নিচ্ছি, মেয়েরা কিন্তু অনেক পারে, ওরা অনেক পড়ে, অনেক বেস্ট ভাই, ওরা প্রচুর পারে, অনেক জানে। তো কিন্তু দেখা যায় মানুষ এখন ওই ডাক্তারের কাছে গেলে, তোমার কাছে যদি বলি, তুমি যখন ডাক্তার হবো, যতই যা কিছু করো, দেখবা যে মানুষ কি করবে, ওই ভাই ওখানে কি আছে, ছেলে ডাক্তার কই আছে, ওখানে অমুকে মেয়ে ডাক্তার, ওই ছেলে ডাক্তারের চেম্বারের দিকে দৌড় দেয়। আমি জানি না এটা এখনো কিন্তু মানুষ এই কাজটা করে। তো যাই হোক, তো যেহেতু ভাই বুঝতে হবে, মানে আমি ছেলেদের উদ্দেশ্য হলো, মেয়েদেরটা একটু বাদ দিলাম, কারণ ওরা যথেষ্ট পরে, ওরা এমনি উঠে যাবে, আল্লাহ ভরসা চলবে। ছেলেরা যেহেতু একটু ফাঁকিবাজ, ওদের ব্যাপারে বলি, দেখো তোমাদের কিন্তু আমি সহ সবাইটা বলতেছি, তোমাদের কিন্তু যথেষ্ট সুনাম আছে, কারণ তোমরা কিন্তু তোমাদের কাছে মানুষজন এমনি আসবে। তো তোমরা যদি একটু ভালোভাবে পড়ো, তোমরা যদি একটু ভালোভাবে করো, তাহলে কি হলো, 2 2 4 হয়ে গেল না, 2 2 4 হয়ে তো বড় বড় ডাক্তার, তাই না? মহিলা ডাক্তার তো অনেক আছেন, ওনারা তো অনেক ভালো ভালো প্রফেসররা আছেন, কিন্তু ছেলে ডাক্তারের কিন্তু অভাব নাই। দেখো সব যত জায়গায় যা, সব শুধু ছেলে ডাক্তার আছে, ওনাদের সিরিয়াল লেগে থাকে। তো তোমরা যেটা করবা ভাই, ঘুমাও, আড্ডা দাও, খেলো, যে টিউশনি করা, অনেক অনেক কিছু করো, আমি জানি, যা ইচ্ছা করো, কোনো সমস্যা নাই, যাতে খারাপ কিছু করো না, মানে এমনি চলার পথে একটু ইতরামি বাদরামি করা যায়, সমস্যা নেই। কিন্তু আমার যে রুট, আমার মা বাবা আমাকে যেটার জন্য পাঠাইছে, পড়াশোনা করার জন্য, এই জিনিসটা মাথায় রাখো। এই জিনিসটা করার জন্য কি করবো, ওই যে আমি মূলত যে টেকনিকটা বলছি, এটা ছেলেদের জন্যই, কারণ গাদায় গাদায় পৃষ্ঠা লিখবে বলতে গেলে আসলে অনেক মেয়েরা, কারণ ওরা বেশি পড়ছে, ওই ছেলেরাই লিখবে, সেটাই আমাকে বেস্ট ট্রিটমেন্টটা ছেলেরা লিখবে, বেস্ট ম্যানেজমেন্টটা ছেলেরা লিখবে, বুঝতে পারছো, বেস্ট চয়েসটা ছেলেরা লিখবে।
এভাবে অল্প লিখে বেশি। ও আরেকটা জিনিস, এই জিনিসটা আমি একদম বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে রিটার্নটা পাস করে যাবা, রিটার্নটা তোমরা সবাই পাস করে যাবা, রিটার্ন নিয়ে টেনশন নাই। টেনশন হচ্ছে ভাইভাতে, কারণ কি হয় রিটার্নে আসলে ওই লিখতে লিখতে মাথায় চলে আসে, আগে পরে আসতে অনেক কিছুই আছে, যাই হোক ওগুলা না বললাম, চলে যায়। তো ভাইবার মধ্যে হয় কি ফেস টু ফেস, স্যার একটা কথা বললাম আমি যদি না পারি একেবারে মানে বোবার মতো বসে থাকলেও বিপদ, ভুল একটা বললো বিপদ। তো এই জন্য ভাইবার মধ্যে তোমরা যেটা করবা, যারা প্রথম গ্রুপে আছে তাদের জন্য তো একটু কষ্টকর হয়ে যায়, যারা পরের গ্রুপ থেকে আছে তারা কি করবা, ওই যে টিচাররা আগের মানে আগের দিন কি কি কোশ্চেন ধরছে কি কি ধরছে এগুলো সুন্দর করে নোট করে ফেলবা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি করবা, ইন্টারনাল স্যার কি 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 জিনিস পছন্দ করে, এটা একজন বলছিল, একজন ডাক্তার বলছিলেন উনি যে ইন্টারনাল যে বিষয় বা এক্সটার্নাল যে বিষয় ওই বিষয়টা একটু খবর রাখবা, ওইটা একটু বেশি করে পড়ো, তাহলে সে খুশি হয় বেশি। এই জিনিসগুলো খুব মানে বলে বলে। আরেকটা ব্যাপার, না পারো একটা বইলো, ভুল বইলো না, কারণ ভুল বলতে গেলে যদি উনি আমাকে ওইটা ধরে যে আচ্ছা এটা যে বলছো এটা কি বলতো, তখন যদি আমি না পারি তাহলে আমার ডিসক্রেডিট না, তাহলে আমার নাম্বার মাইনাসে চলে যাবে। তুমি সবসময় প্রত্যেকটা টিচার মানে পাস যদি ধরো 50-এ পাস যত 30-এ, প্রত্যেকটা টিচার তোমাকে কিন্তু 30-এই ধরে রাখে, মানে একদম 30। তুমি এখন যত পারতেছো সেটার উপর তোমার নাম্বারটা বাড়তেছে, 31, 32, 33, 35 যাচ্ছে, 40 যাচ্ছে, তুমি পারতেছো না, ভুল বলতেছো, নাম্বারটা মাইনাস আসছে। তাহলে আমি কেন নাম্বার মাইনাস করবো? আমি কি করবো, যেটা পারি সেটা বলো, না পারলে ভাই চুপচাপ ইয়ানাফসি করি, আমি চুপ করে বসে থাকি। তো এই জন্য হইতেছে এটা করতে হবে, তোমরা একটু নোট করো, তোমরা ওই যে দাগা। ও আরেকটা ব্যাপার, এটা বলতে ভুলে গেছি, বারবারই ভুলে যাই। এই যে একজন বলছিলেন, ডাক্তার মেহেজাবিন বলছিলেন সুন্দর একটা কথা, যে গাইড করলে হবে, গাইডের নিচে কিন্তু রেফারেন্স দেওয়া আছে, খুবই সুন্দর কথা। তো এটার সাথে শুধু একটা কথা যোগ করি, গাইডের নিচে যে রেফারেন্সটা দেওয়া আছে না, এখন থেকে তোমরা কি করবা, ওই যে অনেকের তো ইচ্ছা আছে, এখন থেকে ইচ্ছা যে আমি একটু সার্জারিতে যাবো, আমি একটু মেডিসিনে যাবো, এই যে এই সেই জায়গায় পড়বো। তোমরা কি করবা, সব সাবজেক্ট পারলে ভালো, যদি সেটা না পারো অ্যাটলিস্ট তোমার যে ডিজায়ার্ড সাবজেক্টটা তুমি যেখানে যেতে চাও, গাইডের নিচে যখন ওই বক্সটা দেখবা, ডেভিডসন দেখবা, ওই ডেভিডসনের মধ্যে ওই বক্সটা দাগায় ফেলবা, ওই বক্সটা ডেভিডসন থেকে পড়বা। গাইডের মধ্যে হুবহু সেম কথা লেখা থাকলো, তুমি পড়বা ডেভিডসন থেকে। তারপরে বেলি লাভ লেখা আছে একটা, তুমি পড়বা বেলি লাভ থেকে, একই কথা, তুমি বেলি লাভ থেকে। এটা কেন বলতেছি, আজকে ফাইনাল প্রফে তোমার এটা তেমন একটা কাজে দিবে না, কারণ দুই জায়গায় সেম খাতা সামলে মানে সেম লিখতেছো, কিন্তু আজকে ফাইনাল প্রফে দিয়ে ফেলে তুমি যখন সামনের প্রিপারেশনটা নিবা, তখন তো তোমার ভাই গাইড পড়লে আর হবে না, তখন তোমার কিন্তু পড়তে হবে এই বেলি লাভ, এই ডেভিডসন। তখন এই যে এতদিন যে পড়ছো না, বই দাগাইছো, বক্স গুলো দাগাইছো, তখন তুমি যখন তোমার ডেভিডসনটা খুলবা, বেলি লাভটা খুলবা, দেখবা যে আমার 50% নলেজ আমার আছে, বাদ বাকিটা আল্লাহ ভরসা, সামনের দিকে এমনি চলে যাবে। সো এই ছোট ছোট টেকনিক অবলম্বন করো। ফাইনাল প্রফের কিন্তু চিন্তা করলে অনেক বড়, কিন্তু কিছু টেকনিক অবলম্বন করলে ভাই বেশি ইয়ে না, কারণ যুগ যুগ ধরে বহু মানুষ পাস করে আসছে, বুঝো না, সবাই পাস করে আসছে, তা তুমি আমি কে, আমরা তো পাস করে যাবো, তাই না? এটা নিয়ে কোনো মানে পাস নিয়ে কোনো ভয় নাই। একটাই কথা, আমি যাতে জানি, আমি যাতে ভুল না জানি, কারণ আমার ভুল জানার জন্য কিন্তু আমার পরিবারের ক্ষতি হয়ে যাবে। এই জিনিসটা শুধু মাথায় রাখলে বাকিটা আল্লাহ ভরসা। ছেলেরা তো পারবেই, মানে ছেলেদের ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, ওরা পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। ভাই আমি আমাদের সবার আমি জন্য দোয়া আমি এটা রাখবেন। নিয়ে কথা বলতে চাচ্ছি, ছেলেদের প্রত্যাশা অনেক একটু হাসতে। ফাইনাল প্রফে কিন্তু ছেলেরা অনেক বেশি সিরিয়াস হয়ে যায়, তখন কি বলো প্রত্যাশা, ফাইনাল প্রফেও ছেলেরা অনেক বেশি পড়াশোনা করে, মেয়েরা পড়াশোনা করলেও দেখা যায় যে ওই ছেলে ডাক্তারের কাছেই সব পেশেন্ট যাচ্ছে, তাই না? ফাইনাল প্রফে ছেলেরা পড়াশোনা করে অনেক, এটা নিয়ে আসলে ইয়া নাই। যারা পড়াশোনা করে না তাদেরকে বলো যে সব ছেলে পড়াশোনা করছে ফাইনাল প্রফে, তো সবাই করবে। জি আপু, অসংখ্য ধন্যবাদ আপু এবং ভাইয়াকে। আমি লাস্টে শহীদুজ্জামান ভাইয়ের কাছে একটু জানতে চাই, আমাদের 5টা আর্মি মেডিকেল কলেজের যারা ইন্টার্নশিপ করেন তাদের এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে তারা 5টা আর্মি মেডিকেল কলেজের ভিতরে ইন্টারচেঞ্জ করতে পারবেন কিনা, বা আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে ইন্টারচেঞ্জ করতে পারবেন কিনা, বা বাহিরের অন্য কোনো মেডিকেলে ইন্টার্নশিপটা করা যায় কিনা, বা যদি করা যায় সেক্ষেত্রে প্রসিডিউরটা কি হতে পারে? আচ্ছা, ইন্টার্নশিপের ব্যাপারটা বলি। ইন্টার্নশিপ যে তুমি 1 বছর করবা, এখন আমি ফার্স্টে বলবো যে এটা অবশ্যই তোমার নিজের মেডিকেল কলেজে করলে ভালো, কারণ এখানে তোমার পরিচিত টিচাররা থাকবে, ফ্রেন্ডরা থাকবে, তুমি এখানে প্র্যাকটিস করার বা কিছু জিনিস করার অনেক অপরচুনিটি পাবা। তাও যদি তোমার আরো ইম্পর্টেন্ট কজ থেকে থাকে, তুমি অন্য কোথাও ইন্টার্নশিপ করতে চাও, অবশ্যই পারবা। এটা যে কোনো মেডিকেলে অ্যালাউড বাংলাদেশ। তুমি একটা মেডিকেলে পড়ছো, তুমি অন্য জায়গায় ইন্টার্নশিপ করতে চাচ্ছ, এটা অ্যালাউড। তো সেক্ষেত্রে হচ্ছে তোমাকে কিছু প্রসিডিউর মেনটেন করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে তুমি যে মেডিকেলে পড়ছো সেই মেডিকেল থেকে একটা এনওসিস নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে, যে তোমার কোনো দাবি দেওয়া নাই যে এখান থেকে চলে যাচ্ছ অন্য জায়গায় ইন্টার্ন করবা,
এবং তোমার সবকিছু নিয়ে চলে যাচ্ছ, তুমি পরে কলেজকে দাবি করতে পারবে না, কোনো কিছুর জন্য দাবি করতে পারবে না। সবকিছু নিয়ে আসবা, প্রিন্সিপালের সাইন বা সিএ যার যার সাইন টাইন লাগে সবকিছু নিয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়ে এসব করবা। তারপরে তুমি যে মেডিকেলে তুমি ইন্টার্ন করতে যাচ্ছ সেই মেডিকেলে একটা এনওসি নিতে হবে। তো এরপরে যেটা লাগে সেটা তোমার ডিজিএইচএস এর একটা পারমিশন লাগবে, যে তুমি এই মেডিকেলে পড়ছো, এই মেডিকেল ইন্টার্ন না করে তুমি অন্য মেডিকেলে ইন্টার্ন করতে যাচ্ছ, সেই পারমিশনটা লাগবে। তো সবকিছু হয়ে গেলে তুমি অন্য যে কোনো মেডিকেলে তুমি ইন্টার্ন করতে পারবা, ওটা সমস্যা হবে না। আর সেক্ষেত্রে যে টাকার ম্যাটারটা আছে, তোমার যে একটা সেফটি মানি দিয়েছো, যে কশন মানি যেটা আমরা বলি, আমরা দিয়েছিলাম 2 লাখ। ওই মানিটা নিয়ে এসে তুমি যে মেডিকেলে ইন্টার্ন করবে সেই মেডিকেলে দিতে হবে। যেহেতু আমরা জানি যে আমাদের ইন্টার্নের টাকা যেটা আসে, যে বেতন যেটা পাই, সেটা হচ্ছে কশন মানি থেকে আসে। তো করতে পারবে, এটাতে কারো কোনো রেস্ট্রিকশনস নেই, তোমাকে জাস্ট প্রসিডিউর মেনটেন করে করতে পারবে। আমাদের মেডিকেলে একজন রংপুর আর্মি মেডিকেল কলেজের একজন আপু করছেন ইন্টার্নশিপ কোনো সমস্যা ছাড়া। আর আমাদের মেডিকেল থেকে এখন পাস করেছেন এমন একটা মেয়েও যে ঢাকার বারডেমে ইন্টার্নশিপ করার প্ল্যান করছে। সেও সবকিছু প্রসিডিউর মেনটেন করে কলেজ থেকে এনওসি সার্টিফিকেট নিচ্ছে। আমার জানা মতে সে জাস্ট ডিজিএইচএস এর পারমিশনটা বাকি আছে, এটাই। ধন্যবাদ শাহিদুজ্জামান ভাইয়াকে। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাতে চাই এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। সামনের দিনগুলোতে সবার অনেক ভালো কাটুক সময়গুলো। আজকের অনলাইন সেশনটি এখানেই শেষ করছি। আমি জোবায়েদা আলম প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।